चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम स्वागतम। शुक्र থাক বস। यस, ফার্স্ট ক্লাস, ক্লাস 12 আজকে আমাদের বেঙ্গলি ভার্সনে। চলো, ফার্স্ট টপিক হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র। চল আগে বরাবর পড়িয়ে নি, ছোট লেকচার আছে, বেসিক লেকচার আছে, তারপরে যাবতীয় দরকারি কথাগুলো বলছি। আগে মেন কাজটা সেরে নি, ভালো করে কনসেন্ট্রেট করো। একদম বেসিক্স ডিসকাশন আছে। কুলম্বস ল এই লেকচারে মোস্ট প্রবাবলি নেই, একবার দেখে নিতে হবে। না না, কুলম্বস লটা এই লেকচারে নেই, তাহলে বাদ দিই। কুলম্বস লটা নেক্সট লেকচারের জন্য থাক। বেসিক্স ডিসকাস হবে, একদম বেসিক লেভেল কথাবার্তা হবে। এই চ্যাপ্টারের মেন ফান্ডাটা কি, ওকে? চল ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেট, সময় দিই ভালো করে। ক্লাস 12 স্টার্ট হচ্ছে, চল অল দ্য বেস্ট। ফার্স্টে আমরা যেটা শুরু করছি তাকে বলা হয় ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। ইলেকট্রিসিটি তড়িৎ, ম্যাগনেটিজম চুম্বকত্ব। এইটাকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। চার্জ অ্যাট রেস্ট, মানে আধান কি হবে, স্থির আছে। চার্জ ইন মোশন, আধান দৌড়াচ্ছে। চার্জ রেস্টে থাকলে তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স। চার্জ মোশনে গেলে তাকে বলা হয় ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে আমরা এই টপিকটা শুরু করছি, ইসিএফ, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। তারপরে পোটেনশিয়াল পড়াবো, ইপি। তারপরে ক্যাপাসিট্যান্স, তিনটে হয়ে যাবে। এখানে চার্জ থাকবে রেস্টে, চার্জকে মোশনে পাঠাবো। কারেন্ট, ইলেকট্রিসিটি, ডিসি যেটা ব্যাটারি থেকে হয়। মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, এমসিএম বলবো। ম্যাগনেটিজম, চুম্বক শুরু হবে, ম্যাগনেটিজম চলবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপরে আছে অল্টারনেটিং কারেন্ট, যেটা অ্যাকচুয়াল কারেন্ট আমাদের বাড়িতে আসে, এসি। সবই আমাদের ডিসকাশনের জায়গা। তাহলে বাবু আমরা যেটা শুরু করছি ওটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে যেখানে চার্জ আছে রেস্টে। ওকে বস, চল। চার্জ জিনিসটা কি? চার্জ অ্যাকচুয়ালি জিনিসটা কি? চার্জ হচ্ছে, আধান হচ্ছে মৌলিক ধর্ম, পদার্থের মৌলিক ধর্ম, মানে নিজস্ব ধর্ম। এই ধর্ম থাকলে কি হয়? এই ধর্ম থাকলে ও তড়িৎ আর চুম্বকীয় ক্রিয়া ফিল করতে পারে, অনুভব করতে পারে। যদি কোনো বস্তুতে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ, তাহলে আমার কাছে বেশি ইলেকট্রন আছে, তাহলে আমি হয়ে যাব ঋণাত্মক আধানগ্রস্ত। আমার কাছে বেশি প্রোটন আছে, তার মানে ইলেকট্রন কম আছে, নেগেটিভ কম আছে, তাহলে আমি হয়ে যাব পজিটিভ বডি, ধনাত্মক আধানগ্রস্ত। মনে রাখতে হবে তড়িৎ আধান কিন্তু স্কেলার রাশি, তার মানে এখানে ভেক্টর বীজগণিত তড়িৎ আধানের জন্য লাগবে না। ওকে স্যার। চিহ্ন স্মল কিউ, ক্যাপিটাল কিউ। আধানের একক আমরা বলতে পারি আধান। আধানের নিজস্ব ফর্মুলা হচ্ছে, কিভাবে বের করা হয় আধান? আধান ইকুয়ালস টু কারেন্ট ইন্টু টাইম, মানে আইটি। এটা ইউজ করে আধান বের করা হয়। সাবাস, একক। তাহলে বল। হ্যাঁ এক্স্যাক্টলি, কুলম্ব, কৌলম্ব। এসআই একক হচ্ছে কুলম্ব। সিজিএস এ বলা হয় স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। ইএসইউর পরে আধান লেখা উচিত। ডাইমেনশন বলতে পারি আমরা কিউ। একটু আগে বললাম ফর্মুলা হচ্ছে কারেন্ট ইনটু টাইম। যদি মনে থাকে তোমাদের, কারেন্ট নিজে ফান্ডামেন্টাল, 7টা ফান্ডামেন্টালের মধ্যে একটা। তাহলে কারেন্টের জন্য আই রাখতে পারি, সময়ের জন্য টি রাখতে পারি, তাহলে টি, আইটি বা টিআই। বা কারেন্টকে এ ফরম্যাটেও লেখা হয়, হ্যাঁ কারেন্টের মাত্রাও এ লেখা হয়। এরকম ভাবে অনেক বইতে লেখা থাকে M0 L0 T I।
m0 l0 মানে 1 1 1 ইন্টু 1, কারোর পাওয়ার 0 হলো। এটা হলো চার্জের ডাইমেনশন। প্রপার্টিজ, ধর্ম, চার্জের ধর্ম, এখান থেকে কোয়েশ্চেন আসবে। চার্জ এক বস্তু থেকে অন্য বস্তুতে দেওয়া নেওয়া করতে পারবে, সঞ্চারিত করতে পারবে। হ্যাঁ স্যার, ইলেকট্রন দিলাম তাহলে ও হয়ে যাবে নেগেটিভ, আমি দিয়েছি আমার থেকে বেরিয়েছে তাহলে আমি হয়ে যাব পজিটিভ। আধান সর্বদা ভরের সাথে যুক্ত থাকে, মানে স্যার ধরে নে কারোর আধান নেই, আধান শূন্য, ভাববি ঠান্ডা মাথায় কিন্তু কনসেন্ট্রেট, কিন্তু ভর আছে, থাকতেই পারে স্যার। নিস্তড়িত বস্তু যেমন নিউট্রন, যেমন নিউটনের আধান ভর আছে, নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ভারী, তার মানে আধান নেই ভর আছে, পসিবল। যেমন নিস্তড়িত বস্তু, কিন্তু ভেবে দেখ এমন কোন বস্তু পাওয়া সম্ভব নয় যার ভর নেই কিন্তু আধান আছে। ভেবে দেখ, পাস চিন্তা কর, ভর নেই, আরে সবারই তো ভর আছে, সবারই, ছোট থেকে ছোট মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, ন্যানোগ্রাম হলেও ভর আছে, ভর অল্প হলেও আছে। ভর নেই আধান আছে কথাটা ঠিক নয়, কোন বস্তু প্রকৃতিতে ভর শূন্য নয়, ভর আছে, আধান থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু ভর থাকতেই হবে, তাই তো? সাবাস। আধানের সংরক্ষণ নীতি, এটা ইম্পর্টেন্ট। কি বলছে? সুন্দর করে লেখা আছে, আধান একটি সংরক্ষিত রাশি, বিচ্ছিন্ন সংস্থার মোট আধান ধ্রুবক থাকবে। একটা সংস্থা নিয়েছি সবার থেকে বিচ্ছিন্ন, ওর আধান ফিক্স থাকবে। এটা তো চিরাপরিচিত কথা, ভরের মতো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তাহলে কি করা যায়? আধান শুধু এক অংশ থেকে অন্য অংশে নিয়ে যাওয়া যাবে, তুমি সৃষ্টি ধ্বংস করতে পারো, তোমার হাতে ওটা নয়। আধানের সংরক্ষণ, এটাও ভালো জিনিস। ইনভ্যারিয়েন্স অফ চার্জ, এই যে মানে বেগ নির্ভরশীল নয়, আধান কণার দ্রুতি বা বেগের উপর নির্ভরশীল নয়, মানে স্যার মানে জায়গা আছে, এই যে ভর আছে, ভালো করে শুনবি কারণ কোয়ান্টাম আমাদের লাগবে। এই ভর এম নট হচ্ছে স্থির ভর বলা হয়, মানে স্থির অবস্থায় থাকাকালীন যে ভর দৌড়াচ্ছে, স্যার কততে দৌড়াচ্ছে? ভি তে দৌড়াচ্ছে। ভি হচ্ছে ওর বেগ, যেটা লাইটের ভেলোসিটির কাছাকাছি, ক্লোজ টু লাইট। মজার ব্যাপার কি জানিস? এই যে বস্তুটার ধরে এই জায়গাতে ভর এম নটের সাথে সেম হয় না, ভর পাল্টে যায় এই ফর্মুলা ধরে। কি বললাম আর একবার বলি, বললাম একটা এম নট স্থির ভর আছে, এটা কোন একটা বস্তু আছে, সে ভি বেগে দৌড়াচ্ছে, ভিটা হচ্ছে আলোর বেগের সমতুল্য, আলোর বেগের সমতুল্য। তাহলে দেখা গেছে বস্তুটার বেগ ভর পাল্টে যায়। এইটাই হচ্ছে আপেক্ষিকতাবাদ তত্ত্ব আইনস্টাইনের, আমাদের সিলেবাসে নেই বাট তাও বলে দিলাম। কিন্তু আধান আছে, এই বস্তুটার আধান কিউ আছে, ও ধরনে ভি আলোর কাছাকাছি বেগে যাচ্ছে, সি মানে আলোর বেগ জানো নিশ্চয়ই, ধরে কিউ নট আধান আছে, অনেকটা দূরত্ব গেল, এই জায়গায় এসে পৌঁছালো, এখানে কিউ আধান হলো সেম হয়, মানে তুই আলোর বেগে নিয়ে গেলেও আধানের কিছু এসে যায় না। ওই জন্য বলছে আধান কণার দ্রুতি বা বেগের উপর নির্ভরশীল, আধান সবসময় ফিক্স থাকে যেই বেগে নিয়ে যাস না কেন। এই ঘটনাকেই বলে ইনভ্যারিয়ান্স। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট অ্যাডিটিভিটি। আধান কি হয়? সবসময় বীজগাণিতিক যোগফল হয়। হ্যাঁ স্যার, আধান তো স্কেলার রাশি, বীজগণিতের নিয়মে যোগ করলেই হবে, বীজগণিতের নিয়মে যোগ করলেই আমি Q1 প্লাস Q2 প্লাস Q3 করে করে আধান, মোট আধান পেয়ে যাব, মোট আধান পেয়ে যাব। আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো ইম্পর্টেন্ট।
এটা ভালো ইম্পর্টেন্ট। বলছে ভালো করে শুনবি, তুই বাজার করতে গেছিস, গেলাম স্যার, বাজারে গিয়ে সাপোজ মা বলেছে 2 কেজি আলু আনতে, কত 2 কেজি আলু নিয়ে আসতে। তুই কাকুকে গিয়ে বললি আমাকে 2 কেজি, বা এরকম সাপোজ বললি আমাকে 11.5 খানা আলু দাও, আলু ছুঁড়ে মারবে মাথায়, বলবে হয় 11টা নে নাহলে 12টা নে, তাই তো? 11.5 খানা আবার কি কেটে দেবে নাকি? তুই বললি আমাকে 13.7 খানা আলু দাও, 0.7 কোত্থেকে পাবো, কিভাবে কাটবো, ভেবে দেখ হক কথা কিনা। আধানও সেরকম, আধানও সেরকম। আধান সবসময় মাপা হয় ইলেকট্রনের আধানের রেসপেক্টে। তুই +5/7 মানে ভগ্নাংশ ইলেকট্রনের আধানের 5/7 পাবি না। -1/7 পাবি না, -9/5 এই ধরনের আধান নেচারে এক্সিস্ট করে না বলে সায়েন্টিস্টরা মনে করেন। বোঝা গেল? তাহলে আধান কি হয়? কোন আহিত বস্তুর আধান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। কোন আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের কি লেখা আছে? ইয়েস। সমীকরণটা হচ্ছে Q ইকুয়ালস টু প্লাস মাইনাস, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, NE। এখানে এই এনটাই হচ্ছে বাবু যেটা উপরে লেখা আছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার বোঝো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ইন্টিজার ক্লিয়ার একদম, ইন্টিজারকে বোঝানো হয়, ভগ্নাংশ সম্ভব নয়। আর এই মাথায় রাখিস এন দিয়ে ইলেকট্রন সংখ্যাও বের করা যায়। ইয়েস, এন দিয়ে আমরা ইলেকট্রন সংখ্যাও পেতে পারি, কতগুলো ইলেকট্রন আছে সেটাও পেতে পারি। ক্লিয়ার হলো? এটা হলো আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এবারে কথা হচ্ছে বলো, ইয়েস না, এনটা ইলেকট্রন সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান কত হয়, এটা 9 এ ছিল, আর একবার বলে দিই, -1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব অথবা -4.8 10 টু দি পাওয়ার -10 স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, এটা নোট কর। আধানের কোয়ান্টায়ন বলে এই বক্স করা জিনিসটা, আর যেটা এখানে লেখা আছে এন, হ্যাঁ একটি ইলেকট্রনের আধান ই, যার মান হচ্ছে এটা এসআই তে 1.6 इंटू 10 टू दी पावर -19 या फिर -4.8 10 टू दी पावर -10 स्टैट कूलम्ब। लिख ले, ठीक है, ओके, शाबाश। चलो গেলাম গেলাম বস গেলাম। আচ্ছা, কয়েকটা জিনিস মনে রাখ, আধান যদি রেস্টে থাকে ও মানে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ই দিয়ে ডিনোট করা হয়, ই ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড। যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছিলাম, মহাকর্ষীয় ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ডও হয়। আধান যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তাহলে ও কারেন্ট বানাবে, ই বানাবে। আর বি, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর বানাবে। কিন্তু মনে রাখিস এনার্জি বানাতে পারবে না। আধান যদি কনস্ট্যান্ট ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, ও এনার্জি বানাতে পারে না। এনার্জি বানানোর ক্যাপাবিলিটি
ওর নেই। কারেক্ট, অ্যাক্সিলারেশন করতে হবে, বাড়তে হবে, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি। যদি অ্যাক্সিলারেশনে যায় ই তৈরি করবে, আগেও করছিল, বি তৈরি করবে, আগেও করছিল, এবং নতুন জিনিস অ্যাড হলো, রেডিয়েটস এনার্জি। মজার ব্যাপার, আধান যখন অ্যাক্সিলারেট করে তখনই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, মানে স্যার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। কোনগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে জানিস তোরা? অনেকগুলো, যেমন এক্স রে আছে, গামা রে আছে। ইনফ্যাক্ট এই যে লাইটটা দেখতে পাচ্ছিস, ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, সেটা আছে। সূর্যের আলট্রাভায়োলেট রে আছে। এই যে এত ফোন, এত টেকনোলজি, রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ আছে। বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে, মাইক্রোওয়েভ আছে। এটা মাইক্রো সিম্বল জানো নিশ্চয়। এগুলো হচ্ছে এই তরঙ্গগুলো সৃষ্টি হয় আধান যখন অ্যাক্সিলারেশন করে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমাদের চ্যাপ্টার আছে, অসুবিধা নেই, আমরা পড়বো। ক্লিয়ার একদম? এগুলি সাবাস। কোয়ার্ক মডেল, এটা সিলেবাসে ডিটেলসে নেই, শুধু জাস্ট জেনে রাখতে পারলেই হবে। কি স্যার এটা? আমরা কি বললাম, আধানের কোয়ান্টায়ন কি শেখালো বল একটু। কি শেখালো? আধানের কোয়ান্টাম শেখালো হলো ইলেকট্রন সংখ্যা কথাটা, হ্যাঁ কথাটা ঠিক হলো না, একটু এরকম ভাবে বলতে হবে যে কোন বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা হবে, তাই তো? ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হবে না, এটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আমরা তাই লিখলাম, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার, +1, कुछ भी নেগেটিভ ইন্টিজার পজিটিভ ডাজন্ট ম্যাটার, ইন্টিজার হলেই হলো। কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এখনো অবধি সায়েন্টিস্টরা 6 জনকে পেয়েছেন, 6 জন কণাকে পেয়েছেন, পার্টিকেল। তারা এই আধানের কোয়ান্টায়ন ফলো করেনি। 6 জন, 6 জন, অ্যাকচুয়ালি 12 জন, 6 জনের আবার অন্য ভার্সন আছে, বাট মেন 6 জনকে পাওয়া গেছে যারা ফলো করেনি, তারাই হচ্ছে কোয়ার্ক। এটা সিলেবাসে নেই, জাস্ট জানিয়ে রাখলাম, লেগে যেতে পারে। কোয়ার্ক বলা হয়, কোয়ার্ক। স্যার কারা কারা আছে? এরা কারা? অত বেশি লাগবে না, এই 6 জন। ইউ সি টি ডি এস বি, আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, বটম কোয়ার্ক। নাম দিয়েছে এরকম। এদের আধানগুলো দেখ পাশে লেখা আছে, 2/3 ই, ইলেকট্রনের 2/3, এরও 2/3 ই, এরও 2/3 ই, এদের -1/3 ই, -1/3, -1/3। এরা আধানের কোয়ান্টায়ন ফলো করে না, এদেরকে সাব নিউক্লিক পার্টিকেল বলা হয়, এদেরকে নিউক্লিয়াসে পাওয়া যায়। এ দেখ কি বলছে, চার্জ লেস দেন ইলেকট্রন। এই যে বললাম না, কোয়ার্ক কিন্তু নিউক্লিয়াসে আছে, তার মানে বুঝতে হবে নিউট্রন আর প্রোটন কোয়ার্ক দিয়ে তৈরি। মানে 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 হচ্ছে বর্তমান সময়ে নিউট্রন আর প্রোটনকে ভাঙা গেছে, নিউট্রন প্রোটনকে ভেঙে কোয়ার্ক পাওয়া গেছে। একটা নিউট্রনে ইউ কোয়ার্ক, বি কোয়ার্ক, ডি কোয়ার্ক থাকে, একটা প্রোটনে ইউ ইউ ডি কোয়ার্ক থাকে। ওই তো নিউট্রন প্রোটন মিলেই তো কোয়ার্ক, আর একটা কোয়ার্কটা কোথায় আছে? নিউক্লিয়াসে আছে, তার মানে কোয়ার্ক নিউক্লিয়াসে। ইলেকট্রন কিন্তু কোয়ার্ক দিয়ে হয় না, ইলেকট্রন আলাদা, মাথায় রাখিস। এই যে বলে দিয়েছি, when a body is charged, একটা বডি চার্জ হচ্ছে, কি ট্রান্সফার হচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা কক্ষের ইলেকট্রন, শেষ কক্ষের ইলেকট্রন যাতায়াত হয়। কোয়ার্ক কিন্তু ট্রান্সফার হয় না, ট্রান্সফার হয় না। তাই আমাদের লেভেলে আমরা যদি ছোট চার্জ বলি, আমরা কিন্তু ইলেকট্রনই বলবো, আমরা কোয়ার্ক বলবো না। কিন্তু মাথায় রাখিস, কোয়ার্ক কোয়ান্টাইজেশন ফলো করে না, ঠিক আছে? আমাদের ইলেকট্রোস্ট্যাটিকে কিন্তু ছোট আধান ইলেকট্রন, কোয়ার্ক না। কোয়ার্ক তো ফলোই করে না, কোয়ার্ক তো ভগ্নাংশ, বড় আধান কোথায়? এই যে
টোটাল 12খানা কোয়ার্ক। এই ছটা মেন দেখ, প্লাস কি লেখা আছে, এটা প্লাস 2/3 লেখা আছে, এটা -1/3। এদেরই অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি যেমন কালো সাদা, ভালো মন্দ, হয়তো অ্যান্টি এদেরই অ্যান্টি ভার্সন হচ্ছে এই অ্যান্টি কোয়ার্ক, অ্যান্টি আপ, অ্যান্টি চার্ম, অ্যান্টি টপ, অ্যান্টি ডাউন, অ্যান্টি স্টেঞ্জ, অ্যান্টি বটম। ওদেরই অ্যান্টি, ভালো মন্দ, ছটাই মেন, ওদের উল্টোটা। হ্যাঁ, ওদের উল্টোটা। এক্স্যাক্টলি, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। একদম একদম ঠিক আছে, এটুকু জানলেই হবে, এটার বিষয়ে তোমাদের লাগবে না। নামটা জেনে রাখলি, ছটা কোয়ার্ক আছে, ইউসিটি, ডিএসপি, ব্যাস। দিলে হয়তো হার্ডলি জয়েন্টে দিতে পারে, তাও না, মানে দেওয়ার চান্স নেই, সিলেবাসই তো নেই। চল, এটা নিজেরা পড়ে বুঝতে পারবে, সেলফ স্টাডি। আধান আর ভরের পার্থক্য। দেখ, আধানের তো কোয়ান্টাইজেশন হয়, তাই তো, ভরের কোয়ান্টাইজেশন বলে কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি, এখনো পাওয়া যায়নি, প্রতিষ্ঠিত নয়। আচ্ছা, আধান তো বস্তুর বেগের ওপর, দ্রুতির ওপর নির্ভরশীল নয়, কিন্তু আমি একটু আগে বললাম ভর নির্ভর করে, এম নটটা এম হয়ে যায়, কারেক্ট। আধান আকর্ষী বিকর্ষী বল কাজ করাতে পারে, কিন্তু ভর সবসময় আকর্ষণ বল, কারণ মহাকর্ষ বল বলা হয়েছিল ক্লাস 11, ওটা একটা আকর্ষণ বল। ঠিক আছে, একটি আহিত বস্তুর যদি আধান থাকে ভর থাকবে, আধান থাকে ভর থাকবে, কিন্তু ভর থাকলে আধান নাও থাকতে পারে। এক্সাম্পল, নিস্তড়িত বস্তু, এক্সাম্পল হচ্ছে নিস্তড়িত বস্তু। ঠিক আছে, সাবাস। কোয়েশ্চেন আমি একটা করি, বাকিটা তোরা ট্রাই করবি। দেখ, বলছে ক্যান আ বডি হ্যাভ দিস আধান? এরকম আধান কি কোনো বডির হতে পারে? কিভাবে করবি দেখ, কিভাবে করবি ভালো করে শিখে নে। -6.4 10⁻⁻18 কুলম্ব। আচ্ছা, আমাদের কি শেখানো হলো যে প্রতিটা আধানের কোয়ান্টায়ন ফলো করবে, তাই তো। আমি যদি বের করতে পারি n পূর্ণ সংখ্যা, তাহলেই হয়ে গেল। কোয়ার্ক আমাদের সিলেবাসে নেই, তো বাদ দে। তাহলে দেখি, আমি এখানে লিখবি, যে নিয়ম ইউজ করা হবে তা কিন্তু লিখতে হবে। আধানের কোয়ান্টায়ন অনুসারে Q ইকুয়ালস টু NE, তাই তো। তাহলে N মানে Q বাই E। বাবু, Q কিসে আছে? স্যার, Q SI তে আছে, কুলম্ব আছে, বসা। -6.4 10⁻⁻18 বাই E -1.6 10⁻⁻19। আপত্তি হওয়ার কথা নয়, তাই তো। 40 আসছে, চেক কর। আরে এটা 16 4, এখানে 10 উঠবে, 40। 40 যতদূর আমি জানি এটা একটা সুন্দর ইন্টিজার, সুন্দর ইন্টিজার, তাই তো। এন কি আসা উচিত, ইন্টিজার না ফ্র্যাকশন? তাই এসছে। তাহলে আমি বলবো যে ইয়েস, দিস চার্জ ক্যান এক্সিস্ট অন আ বডি। একটা বস্তুতে এই আধান থাকতে পারে। বলো সৌম্য, ক্লিয়ার কিনা? ইয়েস, ব্র্যাকেটটা হলো, তোমরা দুয়েরটা করো, খেয়াল করবে কিন্তু স্ট্যাট কুলম্ব আছে, সিজিএস এ আছে, তার মানে কিউটা সিজিএস হলে ইটাও সিজিএস। 4.8 10⁻⁻10 4.8 করো, গুড। দুয়েরটা করো, 40 সেকেন্ড টাইম দিলাম।
This charge cannot exist. বলছিস? হ্যাঁ Good. খুবই কি আসছে চলো দেখি, বলছে চার্জ নাকি এক্সিস্ট করবে না, দেখা যাক, চলো চেক করি। কিউ দেয়া আছে -6.4 10⁻⁻18 স্ট্যাট কুলম্ব। এখানে কিন্তু লিখতে হবে আধানের কোয়ান্টায়ন অনুসারে, বোর্ডসে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে এন কত আসছে, কিউ বাই ই -6.4 -18 স্ট্যাট কুলম্বে আছে, তাহলে এটাও বসাবো 4.8 10⁻⁻10। তাহলে এন আসছে 64/48 ইন্টু 10⁻⁻8। অবশ্যই ফ্র্যাকশন আসবে, -8 চলে আসছে, এটা আসছে মানেই তো ফ্র্যাকশন হতে বাধ্য, তাই নয় কি? ফ্র্যাকশন, তাহলে অ্যান্সার হবে নো। এই চার্জ কোনো বডিতে থাকতে পারে না। ঢুকলো মাথায়? তাহলে 3 আর 4টা হোমওয়ার্কে ট্রাই করো, হোমওয়ার্কে ট্রাই করবে। চল নেক্সট, এটা বলে দেখি। হুইচ ইজ বিগার, কোনটা বড়, 1 কুলম্ব বড় নাকি ইলেকট্রনের চার্জ বড়? এটা আছে, দেখ সিম্পল। ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের আধান ধরে আমি কিউ বললাম, কত স্যার? -1.6 10⁻⁻19 কুলম্ব, Q1 বললাম। এন্ড আর একটা আধান কত বলেছে? 1 কুলম্ব বলেছে না? আরে দুটো আধান কম্পেয়ার করতে বলেছে, তাই তো? তো আমি ইলেকট্রনের আধানকে Q1 বললাম, 1 কুলম্বকে Q2 বললাম। রেশিও করে দে, যখন এরকম কম্পেয়ার করতে বলবে সবসময় রেশিওতে চলে যাবি, Q2/Q1 মড নিয়ে নে, ভ্যালু ওয়াইজ ট্যালি করবি। Q2 কত? 1, এটা কত? 1.6 10⁻⁻19, তাহলে 1/1.6 ইন্টু 10⁻19, আপত্তি হওয়ার কথা না। Q2/Q1 1 বাই দ্যাট। খেয়াল কর বাবু, এটা আমার মনে হয় 1-এর থেকে অনেক বড় কোয়ান্টিটি, তাহলে ওবিয়াস, তা তো হয়েই গেল, তাহলে Q2 is mod of Q2 is very very greater than mod of Q1, তাই তো সমঝ? সো 1 কুলম্ব অনেক বড় আধান, এটা তো বোর্ডের কোশ্চেন। কিন্তু ক্লিয়ার হলো তোমার? ক্রিস্টাল ক্লিয়ার? পরের কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট, এটা এই সেমিস্টারে পেয়ে গেছো, সেমিস্টার 3, তাই তো? সেমিস্টার 3 তে পেয়ে গেছো। বলছে হাউ মেনি ইলেকট্রনিক চার্জ ফ্রম 1 কুলম্ব, কে বড়, 1 কুলম্ব বড় না 1 ইলেকট্রনের চার্জ বড়? 1 কুলম্ব। তাহলে প্রশ্ন করছে 1 কুলম্ব চার্জ বানাতে হাউ মেনি ইলেকট্রনিক চার্জ, মানে কটা ইলেকট্রন লাগবে? 1 কুলম্ব চার্জ বানাতে কটা ইলেকট্রন? আমি একটু আগে চিল্লিয়ে বললাম কোয়ান্টাইজেশনে এনটা ইলেকট্রনের সংখ্যাকেও বোঝায়, বলেছি আমি বলেছি। হয়ে গেল, এন ইলেকট্রনের সংখ্যা, এন যেমন ইন্টিজারও হবে তেমন ইলেকট্রনের সংখ্যাকেও বোঝাবে। কি বলবো যে 1 কুলম্ব তো কোয়ান্টাইজেশন আমাদের কি বলে? Q ইকুয়ালস টু এন ই। তাহলে আমি শুধু এন বের করব, মড নিয়ে নি, কারণ সংখ্যা বের করব। কারেক্ট। কিউ কত নিতে বলেছে? 1 কুলম্ব। ইলেকট্রনের আধান জানো 1 কুলম্ব, সি 1.6 10⁻⁻19 কুলম্ব। এটা যদি করো তোমার আসবে, একদম মনে রেখো, 6.25 10⁻18 ইলেকট্রন।
1 কুলম্ব আধান মানে এতগুলো ইলেকট্রন। হিউজ নাম্বার, এটা মনে রাখ, লার্ন। 1 কুলম্ব আধানে কত ইলেকট্রন থাকে? 6.25 10 টু দি পাওয়ার 18। তোকে বোর্ডে দেবে, দেখবি 2 কুলম্ব, 4 কুলম্ব, 5 কুলম্ব, এর সাথে মাল্টিপ্লাই। এটা তো 1 কুলম্ব না, এটা কি বেরোলো লিখে দিচ্ছি, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা, কতগুলো ইলেকট্রন আছে। ক্লিয়ার? ওকে, চল পরেরটা লিখে রাখ, খাতাতে নোট করে রাখ। 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু দ্যাট। 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু দ্যাট। ডান বস, শাবাশ। আচ্ছা, এবার একটা বডিকে আমরা আধানগ্রস্ত করব কি করে, চার্জ তার মধ্যে দেব কি করে, হাউ? তিনটে প্রসেস আছে। ফার্স্টে ডিরেক্ট কন্ট্যাক্ট, গায়ে গায়ে লাগিয়ে দে, তাকে বলে কন্ডাকশন। কন্ডাকশন কিরকম কিরকম? ধরুন এটা একটা বডি আছে, এর মধ্যে প্লাস চার্জ ভরা আছে, এর আধান Q1, এটার একটা বডি আছে, এর মধ্যে ধরে নে কোনো আধান নেই, এটা 1 নম্বর ছবি। যেমন ধরে নে আধান 0 0 0 চার্জ, তুই দুজনকে কানেক্ট করালি গায়ে গায়ে, ডিরেক্ট কন্ট্যাক্ট, তাহলে এর থেকে না কিছু আধান এর কাছে চলে যাবে। এর আধান ধরে নে Q1, এর আধান Q2। Q1 মানে যে আধানটা ছিল ওর কাছে, বুঝলি? ওর কাছে আধান হলো এখন Q2। না, এইভাবে বললে ব্যাপারটা জমছে না, দাঁড়া, ব্যাপারটা জমছে না। দুটোরই আধান আছে, আরে Q2 হলে তো 0 হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এরও আধান আছে, এরও আধান আছে, দুটোকে টাচ করালি, টাচ টাচ, দুটোকে টাচ করালি, ভালো কথা, টাচ করালি। টাচ করলে কি হবে জানিস? ওরা নিজেদের মধ্যে আধান দেওয়া নেওয়া করবে, আধান দেওয়া নেওয়া করবে, করার পরে তুই আবার সেপারেট করে দিবি, তুই সেপারেট করে দিলি, এর আধান Q1 ড্যাশ, এর আধান Q2 ড্যাশ হয়ে গেল, আধান Q1 ড্যাশ Q2 ড্যাশ হয়ে গেল। তুই কি পাবি জানিস? এটা সিনারিও 2, এটা সিনারিও 3। তুই কি পাবি জানিস? তুই পাবি Q1 ড্যাশ ইকুয়ালস টু Q2 ড্যাশ, তুই পাবি Q1 প্লাস Q2 বাই 2। ইয়েস, এটা একমাত্র কন্ডাকশনে ভ্যালিড। আগে যা আধান ছিল 5 কুলম্ব 10 কুলম্ব, 5 প্লাস 10 বাই 2, পরে তুই সেই আধানটা পাবি। এটা কখন সম্ভব? যদি কন্ডাকশন করি, ডিরেক্ট কন্ট্যাক্ট করি, আধান দেওয়া নেওয়া করবে, আধান দেওয়া নেওয়া করবে, করে দুটো সমান আধানে পরিণত হয়ে যাবে। 7.5 7.5 হয়ে যাবে, এ কিছুটা দেবে, ও কিছুটা নেবে, 5 প্লাস 10 বাই 2 7.5 হয়ে যাবে, আধান দেওয়া নেওয়া হবে। ঢুকলো মাথায়? হ্যাঁ, ওটা ওইখানে লাস্টে, ফাইনালটা সমান, শুরুটা তো সমান নয়। শুরুতে ওর কাছে 5 ছিল, ওর কাছে 10 ছিল। কন্ডাকশন করালে, টাচ করালে আধান দেওয়া নেওয়া করবে, করে আলটিমেটলি সমান আধানে পরিণত হবে, যাতে দেওয়া নেওয়া আর না করতে হয়। ঢুকলো মাথায়? এটা হচ্ছে ডিরেক্ট টাচ অবস্থায় আছে। আর একটা হতে পারে ডিরেক্ট টাচ অবস্থায় নেই, ডিরেক্ট টাচ অবস্থায় নেই, উইথাউট টাচ। ছোটবেলায় হতো না, কোনো একটা খেলনার দোকানে গিয়ে একটা খেলনা পছন্দ হলো, তুই এরকম পছন্দ করে খেলনাটা যাবি, মা বড় বড় করে চোখ তাকালো, তুই বুঝবি তাই
পালিয়ে আসাটা শ্রেয়। ইন্ডাকশন টাচ থাকবে না, দূর থেকে দেখবে আধান পাল্টে যাবে। কিরকম দেখ, কিরকম দেখ, এটা একটা পজিটিভ বস্তু আছে, এটার একটা নিউট্রাল, এখানে নিউট্রাল দিলে ভালো বুঝতে পারবে, এটা নিউট্রাল আছে, ওদের মধ্যে ডিস্টেন্সটা ফার ডিস্টেন্স আছে, অনেক দূরে আছে। ওকে, টাচ করাবি না কিন্তু, উইথাউট ডিরেক্ট টাচ বলেছে, তুই দুজনকে কাছাকাছি নিয়ে আসলি। ক্লোজ ডিস্টেন্স, সিনারিও 2 কি হবে জানিস? এইখানে কাজ করবে ইন্ডাকশন, এইখানে কাজ করবে ইন্ডাকশন, বাংলায় বলে আবেশ। আবেশ, কন্ডাকশন হচ্ছে পরিবহন, মানে আধান পরিবাহিত হচ্ছে, ঠিক আছে? ইন্ডাকশনে কি হবে? ইন্ডাকশনে কি হবে? এই প্লাস গুলো, এই যে এই বডিটার নেগেটিভ গুলোকে অ্যাট্রাক্ট করবে, ইয়েস, আর পজিটিভ গুলোকে রিপেল করবে, পজিটিভ গুলো দূরে চলে যাবে। প্লাস তো নেগেটিভ গুলোকে টানলো, নেগেটিভ গুলো এই সাইডে জমা হবে, পজিটিভ গুলো দূরে চলে যাবে, তাই তো? এইখানে তুই যদি আবার সেপারেট করে দিস, ও কিন্তু আবার নিউট্রাল হয়ে যাবে, কারণ পাশে তো এফেক্ট করার কেউ নেই। কিন্তু তুই কি করলি, তুই কি করলি, তুই এই অবস্থায় এইটাকে গ্রাউন্ড করে দিলি, মানে আর্থের সাথে কানেক্ট করে দিলি। আর্থিং করা বুঝো? ও হ্যাঁ, আর্থিং করলে কি হবে, যেদিকে তুই আর্থিং করেছিস সেদিকের চার্জ গুলো পৃথিবীতে চলে যাবে, আর এটা হচ্ছে আর্থিং এর সুবিধা। তাহলে এই প্লাস গুলো আর্থিং করে পৃথিবীতে চলে যাবে, প্লাস গুলো আর্থিং করে পৃথিবীতে চলে যাবে। এইবারে তুই কি করলি, এই অবজেক্টটাকে সরিয়ে দে, এই অবজেক্টটাকে সরিয়ে দে, ওই বডিটা পুরোপুরি হয়ে যাবে নেগেটিভ বডি। ইয়েস, চরম জিনিস না? এখন তুই এদের মধ্যে লং ডিস্টেন্স করে দে, কোনো অসুবিধা নেই, তখন নেগেটিভ, কারণ পজিটিভ তো নেই নেগেটিভকে অ্যাডজাস্ট করার জন্য। এইভাবে নেগেটিভ বডি তৈরি করা হয় উইথাউট টাচ, উইথাউট টাচ। আর্থিং করলে চার্জ চলে যায়। ক্লিয়ার হলো? স্যার এখানে এই চার্জটা বলা যাবে না, আগের বারে যেমন কন্ডাকশনে বলে দিলাম কত চার্জ হবে, এইখানে কত চার্জ তৈরি হলো কিউ ইনডিউসড, এটা আমরা শিখবো ক্যাপাসিটারে, এটা এখান থেকে বলা যাবে না। ক্যাপাসিটেন্স শুরুতে বললাম 3টে চ্যাপ্টার, ধারকত্ব চ্যাপ্টারে আমরা শিখবো, এটা এখান থেকে বলা যায় না, এত সহজে বলা যায় না। কথাটা কি বোঝা গেল? ঢুকলো পরিষ্কার একদম মাথায়? এইখানের যে চার্জ গুলো, এগুলোকে বলা হয় নিয়ার এন্ড, কাছাকাছি। নিয়ার এন্ডে কি চার্জ তৈরি হয়েছে খেয়াল কর, অপোজিট চার্জেস অ্যাপিয়ার। স্যার লজিক্যাল, এখানে প্লাস হলে নিয়ার এন্ড মানে কাছের এন্ডে কি আসবে, অপোজিট চার্জ আসবে, ওটাকে বলে ফার এন্ড, দূরবর্তী স্থান। ওখানে কি এসছে, সিমিলার চার্জ এসছে, দেখ ওখানে একই ধরনের চার্জ অ্যাপিয়ার করেছে। আরেকবার বলি, সামনে কোন চার্জ এসছে, স্যার মাইনাস, মাইনাস মানে প্লাসের উল্টো, তাহলে সামনের দিকে নিয়ার এন্ডে অপোজিট চার্জ এসছে, ফার এন্ড দূরে 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 কি এসছে, প্লাস, তাহলে সিমিলার চার্জ এসছে। এটা যদি মাইনাস হতো তাহলে এখানে প্লাস আসতো, এখানে প্লাস হলে ওখানে মাইনাস। দেখ নিয়ার এন্ডে অলওয়েজ অপোজিট আসে, ফার এন্ডে সিমিলার চার্জ আসে। ঢুকলো মাথায় কিনা দেখ। এইটাও কিন্তু একটা শর্ট কোয়েশ্চেনের জায়গা তোমাদের সেমিস্টারের জন্য, একদম ঢুকলো মাথায়, ক্লিয়ার হওয়া উচিত, ইজি জিনিস। নেক্সট এগোই।
থার্ড প্রসেস ফ্রিকশন, ঘর্ষণ, ঘষে ঘষে। ছোটবেলায় করতাম আমরা, তোরাও করেছিস। মাথায় সেই স্কেল দিয়ে জুজ করে ঘষে ছোট ছোট টুকরো দিলে টুকরোগুলো চলে যেত। চুল আঁচড়ালে দেখবি, চুল দিয়ে চিরুনি দিয়ে আঁচড়ালে, তারপর চিরুনিটা সামনে ধরলে চুলগুলো দাঁড়িয়ে যায়। হ্যাঁ চুলগুলো দাঁড়িয়ে যায়, ওইটাই হচ্ছে ফ্রিকশন। ঘর্ষণ করলাম, ঘর্ষণ করার ফলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হলো। আর এখানে কি লিখবো, দুটো কথা লিখে রাখতে পারি। ঘর্ষণ, এগুলো কিন্তু নোটসে ভালো করে লিখে রাখবে। ঘর্ষণের ফলে এক বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে সঞ্চারিত হয়। সেকেন্ড পয়েন্ট কি বলবো, ইলেকট্রন ফলে শুধু ইলেকট্রনই যাবে। প্রথম বস্তুটি সঞ্চারিত হলো, যার থেকে বেরিয়ে গেল, এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এর থেকে ইলেকট্রন এদিকে চলে যাচ্ছে। তাহলে ফাইনালি কি হবে, এই বস্তুটা প্লাস হয়ে যাবে, এই বস্তুটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথম বস্তুটি ধনাত্মক ব্র্যাকেটে প্লাস এন্ড দ্বিতীয় বস্তুটি ঋণাত্মক মানে নেগেটিভ আধান গ্রস্ত হয়। ক্লিয়ার একদম? এটা পজিটিভ হয়ে যাবে, এটা এরকম ডায়াগ্রামও করে দিবে। এটা ফার্স্ট বডি, ঢুকলো মাথায়, এগোই। আচ্ছা, এবার প্রশ্ন করতে পারি যে স্যারজি আমরা বুঝবো কি করে যে কার সাথে কাকে ঘষলে কে ইলেকট্রন দেবে কে নেবে? একটা চার্ট আছে। আচ্ছা এই কোশ্চেনটা বল, চার্টটা কোথায় গেল? আচ্ছা এই চার্টটা বললি তারপর কোশ্চেনটা বলবি। চার্টটা দেখ, এটাকে বলে স্থির তড়িৎ শ্রেণী বা স্থির বৈদ্যুতিক শ্রেণী, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। চার্টটা মনে রাখতে হবে, কিছু করার নেই। উপরে বেশি নয়, উপরে যে আছে সে পজিটিভ হবে, নিচে যে আছে সে নেগেটিভ হবে। যেমন যেমন ধরে নে, যেমন ধরে নে আমরা রাব করছি, রাবিং বোঝো, ঘষা ঘষা, রাবিং হিউম্যান স্কিন, মানুষের চামড়ার সাথে ধরে নে উল রাব করছিস, উল উল মানুষের চামড়ার সাথে উল উল, এই যে উল কোথায় গেল, এই যে উল 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 আছে, উল রাব করছিস, তাহলে কি হবে জানিস? হিউম্যান স্কিন পজিটিভ আধানগ্রস্ত হয়ে যাবে, উল হয়ে যাবে নেগেটিভ আধানগ্রস্ত। ওটাই এই চার্টের মানে। উপর দিকে যারা থাকবে সে পজিটিভ হবে, নিচের দিকে নেগেটিভ হবে। উপর দিকে যারা কত হবে, লাইন অফ পজিটিভ হবে কি লাইন অফ সব সব দেখবি কোথায় আছে, মানে যেটা উপরে থাকবে তার নিচে যেটা হ্যাঁ থাকবে তো বলছি হিউম্যান স্কিন আর উল কে উপরে আছে, ব্যাস ও পজিটিভ। এবার যদি উল আর কটন হয় তখন উল হবে উল প্লাস আর পজিটিভ কটন হবে, হবে মাইনাস। ইয়েস ইয়েস। রাবিং উল অ্যান্ড কটন, উল এখানে আছে, কটন এখানে আছে, তাহলে উল হয়ে যাবে পজিটিভ, কটন হয়ে যাবে নেগেটিভ। বুঝলে? এর থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু দেবে, দেবে, একটু ভালো করে লিখে লিখে পড়বি, মনে থাকবে। এবার এই কোয়েশ্চেন তিনটে বল, এটা বোঝা গেল তো ঘর্ষণে কিভাবে কি হয়। আচ্ছা এটা বল দেখি, তিনটে প্রশ্ন আছে, বল দেখি। কোনটা? ভিনাইল, ভিনাইল অর্গানিক কম্পাউন্ড, ভিনাইল ক্লোরাইড হয় না, ভিনাইল, ভিনাইল ক্লোরাইড। এবোনাইট, এবোনাইট ওই প্লাস্টিকের মতন, কিন্তু প্লাস্টিক নয়, এবোনাইট ওই পোস্টারে ফোস্টারে থাকে দেখবি, সাদা মতো, যেমন তার পেঁচিয়ে নিয়ে বাকেলাইট, এবোনাইট ওই টাইপের। চল বল। কি হবে?
ইয়েস নোতে অ্যান্সার বলেছে, কিন্তু যুক্তিও দিতে হবে। বলছে একটি আহিত বস্তু, একটা বস্তুর কাছে আধান আছে, চার্জ আছে, সে একটা নিস্তড়িত বস্তুকে কি টানতে পারবে? অ্যান্সার ইজ ইয়েস। আবেশে তাই হচ্ছিল, আবেশে এক্সাম্পল দিলাম, এটা নিস্তড়িত আছে। তাহলে কোশ্চেন 1 ধরে নে, কোশ্চেন 1 অ্যান্সার হবে হ্যাঁ, আবেশ। প্রসেসটার নাম আবেশ। অনেকে গুলিয়ে ফেলবে, তড়িৎ চুম্বকীয় আবেশ আলাদা জিনিস, শুধু আবেশ আলাদা জিনিস। ইন্ডাকশন আর ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দুটো আলাদা। আবেশ, ঠিক আছে। বলে এখানে ড্র ইমেজ ফ্রম ইন্ডাকশন। ইন্ডাকশনে যে ছবিটা ছিল সেটা ড্র করা যাবে তো? সৌমদীপ ওটা ড্র করে দিস, ইমপ্রেশন ভালো ক্রিয়েট হবে। বলো 1 হলো 2, পরেরটা। আবেশের দরুন কি বিকর্ষণ হতে পারে? আবেশ হলে কি বিকর্ষণ হওয়া সম্ভব? দেখি আমরা। আবেশ যদি হয়, ধরুন এখানে একটা নেগেটিভ আধান আছে, এটাও বলা হয়েছে। কোথায় বলা হয়েছে বলতো? এই জায়গাটায় দেখ, আবেশ আবেশ ইন্ডাকশন। আরে ভাই, ইন্ডাকশন মানে আবেশ, ইন্ডাকশন আবেশ। যেখানে বলা হলো, এখানেই বললাম, এই যে আবেশ লেখা আছে, নিয়ার এন্ডে অপোজিট চার্জ আসে, অ্যাট্রাকশন অলওয়েজ হবে। এখানে নেগেটিভ চার্জ, এটা অবজেক্ট এসছে বাবু, এখানে বাই ডিফল্ট পজিটিভ হয়ে যাবে। তাহলে এই যে দুজনের মধ্যে, এই দুজনের মধ্যে কি কাজ করবে? এই দুজনের মধ্যে আকর্ষণ কাজ করবে, এই দুজনের মধ্যে আকর্ষণ কাজ করবে, তাই না? তুই বলবি স্যার এখানে তো নেগেটিভ নেগেটিভ, বাবু নেগেটিভ তো দূরে আছে, এই নেগেটিভ গুলো তো দূরে আছে, ওরা অতটা বিকর্ষণ দিতে পারবে না। তাহলে আবেশের দরুন কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে, তাহলে বিকর্ষণ হতে পারে না। নো, অ্যান্সার হবে নো, অ্যান্সার হবে নো। ঢুকলো মাথায়? চলো পরেরটা। নিস্তড়িত বস্তুকে বিকর্ষণ করা যাবে? এটাও আবেশেরই প্রশ্ন, করা যাবে না। নিস্তড়িতকে বিকর্ষণ করব? নিস্তড়িতকে তো কাছে আনলেই আকর্ষণ শুরু হয়ে যাবে, আবেশ। বিকর্ষণ করা যাবে? অ্যান্সার হচ্ছে নো। এটা একটা রয়েছে নিস্তড়িত বস্তু, নিস্তড়িত বস্তুকে যদি পরিবহন পদ্ধতিতে কাজে লাগাস, এই যে পরিবহন পদ্ধতিতে এর মধ্যে প্লাস চলে আসবে, তো নিস্তড়িত বস্তু কি হচ্ছে এখানে? নিস্তড়িত বস্তুকে বিকর্ষণ, আচ্ছা দাঁড়া, নিস্তড়িত বস্তুকে বিকর্ষণ, এক মিনিট, আমি যদি পরিবহন করি, পরিবহনে ওর থেকে কিছু আধান ওতে চলে যাবে, বিকর্ষণ তো হচ্ছে না, কারণ টাচ আছে। তো তাহলে আবেশ দিয়েই ভাবতে হবে, আবেশ দিয়েই ভাবতে হবে। তাহলে এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ চলে আসবে, এখানে পজিটিভ হবে, তাহলে এদের মধ্যে খালি কি কাজ করবে? এদের মধ্যে আকর্ষণ কাজ করবে, আকর্ষণ। এটা একটা নিস্তড়িত বস্তু, এটা একটা নিস্তড়িত বস্তু। বোঝাতে পারলাম? সৌমদীপ বুঝলি? নিস্তড়িত বস্তু। তুই বলবি স্যার আমি যদি পরিবহন করি, আরে পরিবহন করলে পরিবহনকে তো কানেক্ট করাতে হচ্ছে, টাচ করাতে হচ্ছে, টাচ করালে তো ওর মধ্যে প্লাস যাবেই, প্লাস তো যাবেই ওর মধ্যে, তাহলে এই আধানটাই তো ওর মধ্যে চলে গেল, টাচ করালে হবে, যাবে। কিন্তু আমি যদি টাচ না করাই, তাহলে তো এখানে প্লাস হলে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে আকর্ষণ হবে। আরে টাচ করাচ্ছি মানে তো নিস্তড়িত বস্তু আর নিস্তড়িত থাকছে না, খেলাটা বলছে। কিন্তু আমি যদি এখানে এটাকে দূরে সরিয়ে নিয়ে চলে যাই, ও কিন্তু আবার নিস্তড়িত হয়ে যাবে। গ্রাউন্ড করলে তবে প্লাসটা বেরিয়ে মাইনাস থাকবে, মাথায়? নিস্তড়িত বস্তুকে আমরা বিকর্ষণ করতে পারি না। নো নো নো, ইয়েস। ফাইন, ঢুকলো কিছু মাথায়? সাবাস, চলো এটা বল দেখি। হ্যাঁ, এ বি সি তিনটে
আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে একই রকম। কন্ডাক্টর আছে, এ অ্যান্ড বি হ্যাভ চার্জেস 3 কুলম, এ আর বি এর 3 কুলম আছে, সি এর আছে -6 কুলম। আচ্ছা, তিনটে আমরা আগে সেপারেটলি ড্র করি, তিনটে সেপারেটলি ড্র কর। এটা এ আছে, এ তে আধান কত 3 কুলম, বি আছে, বি তে আধান কত 3 কুলম, তারপরে বল সি আছে, সি তে আধান কত -6 কুলম। ওকে স্যার, এবারে দেখ এ এন্ড সি আর টাচড এট ফার্স্ট। প্রথমে কি করা হয়েছে বল? মানে এই যখন এসি আছে 3 কুলম -6 কুলম আছে, মানে এখানে ব্যালেন্স করার জন্য 6 কুলম তো 3 কুলমের দিকে যাবে। এরকম ছিল তো। হ্যাঁ, তারপরে এখানে কাজ করবে কন্ডাকশন, কন্ডাকশন। হ্যাঁ, কন্ডাকশন কাজ করলো, কন্ডাকশন হয়ে এবার এসি কে আলাদা করে দেয়। হ্যাঁ, এ সি এর আধান ধরে নে কিউ এ ড্যাশ, এর আধান ধরে নে কিউ সি ড্যাশ, কি হবে Q1 সূত্র plus QC বাই 2। গুড, কিউ এ ড্যাশ ইকুয়ালস টু কিউ সি ড্যাশ ইকুয়ালস টু কিউ এ প্লাস কিউ সি বাই 2, তার মানে 3 -6 -2, 3/2 মানে -1.5। এইটা হচ্ছে এখন দুজনের আধান, বুঝলো মাথায়? গুড। তারপরে বলেছে এন্ড দেন, দেন তারপরে, তারপরে বি এন্ড সি আর টাচড। আচ্ছা, এখন বল আমাকে সি এর এখন আধান কত? -1। গুড, সি এর আধান কিন্তু -6 নেই, সি তো এখন এই আধান হয়ে গেছে, তখন তাহলে হবে তাহলে সেকেন্ড। 0.75। দেখা যাক, সি আছে, মানে আর বি রয়েছে, বি 2.25 হবে। বি আছে, কিউ বি শুধু, কিউ বি কত? কিউ বি নর্মাল যা ছিল তাই আছে 3 কুলম। দুটোকে আবার সরিয়ে দে, এর হয়ে যাবে কিউ সি ডাবল ড্যাশ, এর হয়ে যাবে বি, তো এর হচ্ছে কিউ বি ড্যাশ। এতটুকু কি বোঝা গেল ছবিটা? আবার কন্ডাকশন হচ্ছে, ডিউ টু কন্ডাকশন। আবার যদি কন্ডাকশন আমি দেখি, কিউ সি ডাবল ড্যাশ ইকুয়ালস টু কিউ বি ড্যাশ ইকুয়ালস টু কিউ সি ড্যাশ কিউ বি বাই 2। দেখ ভালো করে, কিউ সি ড্যাশ প্লাস কিউ বি বাই 2, তার মানে কত হচ্ছে বল? -1.5 বাই 3 বাই 2, তার মানে 0.75 কুলম। এটা এখন কার আধান? সি এরও আধান, বি এরও আধান। চল অ্যান্সার লেখ। এ এর আধান সবকিছু ঘটনা করার পর, তারপরে আর কিছু বলা নেই তো। হ্যাঁ, ফাইন্ড ফাইনাল চার্জ, ঠিক আছে। তাহলে বাবু এর আধান, এর আধান তো লাস্ট এখানেই ছিল, কিউ এ ড্যাশ -1.5, কিউ এ ড্যাশ -1.5 কুলম। বি এর আধান কিউ বি ড্যাশ প্লাস 0.75 কুলম, কিউ সি ডাবল ড্যাশ হয়ে যাবে প্লাস 0.75 কুলম। এই হলো গল্প, দেখ বুঝতে পারলি কিনা, ঢুকলো মাথায়? ভালো বোর্ড লেভেলের সাম কিন্তু এটা, এটা হোমওয়ার্কে ট্রাই করবে। এটাও না, এইটা করে নে, এটা করে নে, লাস্টে একটা হোমওয়ার্ক দেবে, এটা কর। জলদি কর, ভালো কোয়েশ্চেন আছে, সময় দিলাম 40 সেকেন্ড।
হলো? দেখো তো উলের চার্জ বলেনি। বলেনি আর কি করে, তো চার্জটা কি দেয়া আছে? চার্জ অফ দিস পলিথিনে নাকি? না, ওটাকে উলি দিয়েছে, পলিথিনের উপর বলেছে। When a piece of polythene is rubbed, পলিথিনকে রাব করলাম, কার সাথে? উল আছে, পলিথিন আছে, পলিথিনকে রাব করেছি উলের ওপর, উলের জামা কাপড় যেমন হয়। A charge of minus this is developed on polythene. পলিথিনে কত চার্জ এসছে? পলিথিনে -2। পলিথিনে আধান, পলিথিনে আধান এসছে -2 × 10⁻⁻7 কুলম্ব। ঢুকলো মাথায়? What is the amount of mass which is transferred to the polythene? ভালো কোশ্চেন কিন্তু। একটা কথা বল, পলিথিনে কি এসছে? আধান এসছে, তাই তো? নেগেটিভ আধান, হ্যাঁ কি না? পলিথিনে যদি নেগেটিভ আধান আসে, এটা কার থেকে এসছে? মানে পলিথিনে ইলেকট্রন এসছে, ইলেকট্রন এসছে, ইলেকট্রন এসছে মানে ভর, কিছু পরিমাণ ভর এসছে। এই ফ্লো চার্টটা বোঝা গেল কিনা বল? Piece of polythene is wrapped with wool. A charge of এত is developed on polythene. পলিথিনে আধান, এটা আধানটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আধান নেগেটিভ হলে কি বলা হলো? শুরুতে ইলেকট্রন এসছে, আমি নেগেটিভ আধান, তাহলে আমার কাছে ইলেকট্রন এসছে, নাহলে নেগেটিভ হবে কি করে? নেগেটিভ আধান মানে ইলেকট্রন এসছে, ইলেকট্রনের ভর আছে, 9এই পড়েছো, কেমিস্ট্রিতেও পড়েছো, ক্লাস 11-এ। ইলেকট্রন ভর আছে, আমার কাছে ইলেকট্রন এসছে, তাহলে আমার কাছে কি এসছে? কিছুটা ভর এসছে। প্রশ্ন সেটাই, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মাস ট্রান্সফার টু পলিথিন? পলিথিনে কতটা ভর এসছে? ঢুকলো মাথায়? ফার্স্টে তোকে জানতে হবে কতগুলো ইলেকট্রন এসছে, কতগুলো ইলেকট্রন সঞ্চারিত হয়েছে। ইয়েস, তাহলে আধানের কোয়ান্টায়ন ইউজ করব। আধানের কোয়ান্টায়ন বলছে কিউ ইকুয়ালস টু এনই, তাহলে এখান থেকে এন পেয়ে যাব কিউ বাই ই, কিউ মানে -2 10⁻⁻7 বাই ই মানে -1.6 10⁻⁻19, সবই কুলাম, উপরেও কুলাম নিচেও কুলাম। তাহলে এন কত আসছে দেখ, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 20/16 ইন্টু 10⁻⁻ কত, এই তো 12, 12, মাইনাস মাইনাস কাটলো, মাইনাস ওপরে গেলে 20, 20/16 -7 + 19, 20/16 মানে কত? 4 দিয়ে কাটলে 5/4। 5/4, ইয়েস, 1.25 ইনটু, হ্যাঁ এই ফরম্যাটে রাখছি যদি পরে কাটতে সুবিধা হয়। এইটা বেরোলো নাম্বার অফ ইলেকট্রনস। ঢুকলো মাথায়? ভাই লিখে লিখে করছি এতটা। এই পরিমাণ ইলেকট্রন কোথায় এসছে? এতে উলে, উলে, পলিথিনে, 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 আলাদাই জগতের এরা ভাই। পলিথিনে এসছে, লেখা আছে ইলেকট্রন এসছে, ভর এসছে। তাহলে কতটা ভর এসছে এটা না মনে থাকলে মনে করো, একটি ইলেকট্রনের ভর এমই নাম দিলাম, কত হয় জানা আছে? 6.25 × 10⁻⁹ না না 9.1, এটা চল, না জানা থাকলে জেনে নে, কিন্তু পরে ভুলে গেলে কিন্তু তখন সমস্যা, না জানলে জেনে নাও।
এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, 9.1 ইন্টু 10⁻³ কেজি ভর। তাহলে অতগুলো ইলেকট্রনের ভর আরামসে পেয়ে যাব। দেয়ারফোর 5/4 ইন্টু 10⁻12 টি ইলেকট্রনের ভর, কোনাকুনি গুণ করে দে না, 5/4 ইন্টু 10⁻12 ইন্টু 10⁻³ নাকি, 9.1টা মিস গেছে। 9.1 এবার এটা করলে যত আসবে 45/4 মানে 11 পয়েন্ট সামথিং হবে। ওই 11.375 ইন্টু 10⁻, কত, -19 কেজি। দেখ মাথায় ঢুকলো কিনা। আমি প্রথম বের করলাম কতগুলো ইলেকট্রন এসছে পলিথিনে, একটা ইলেকট্রনের ভর জানি, তাহলে অতগুলো ইলেকট্রনের ভর বের করে নিলাম। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার লিখে দেবো লাস্টে, এগুলো বোর্ড লেভেল সাম, তো অ্যান্সার লিখতে হবে। পলিথিনে সঞ্চারিত ভর equals to 11.375 into 10⁻⁻19 কেজি। বল সমদীপ। হলো পিচিব্রত? ক্লিয়ার হলো? বল কিছু ডাউট, কিছু কোয়েশ্চেন? ওকে চল। এইটা যদি না বলো। পলিথিন থেকে এতে উলে গেছে, কি করতে হবে? পলিথিন থেকে উলে যাবে কি করে? পলিথিনে তো এসছে, উল থেকে পলিথিনে এসছে না, পলিথিন তো নিয়েছে, তবেই না ও নেগেটিভ হয়েছে। কোশ্চেনটা পড়ো। পলিথিন তো যদি অন্য কোশ্চেন না, যদি বলো পলিথিন থেকে উলে গেছে, পলিথিন থেকে উলে তো যেতেই পারবে না, উল থেকেই পলিথিনে আছে, তাহলে উল বদলে অন্য কাউকে নিতে হবে যে নিচের দিকে আছে বা উপরের দিকে আছে। উপরের দিকে যে রয়েছে এখানে কি, এখানে অ্যাকচুয়ালি উল উপরে, উল দিয়ে দিয়েছে পলিথিনকে, তাহলে উল এখানে পজিটিভ, পলিথিন হয়েছে নেগেটিভ। কথাটা বুঝলে? তাহলে এখানে পলিথিনকে উপরে থাকতে হবে, পলিথিন যদি কাউকে দিতে চায়, মানে এখানে যাকে দেওয়া হয়, মানে যার কাছে আসছে সে তো নেগেটিভ হবে। হ্যাঁ, সে তো নেগেটিভ হবে, স্বাভাবিক না, কারণ সে ইলেকট্রন নিচ্ছে। ঢুকলো মাথায়? চলো এটা করো, এটা একটা ভালো জেই লেভেলের সামস আছে, এটা হোমওয়ার্কে বরাদ্দ করা হলো। ওকে সাব্বাস। এটা হলো ক্লাস, এবার শুরু হচ্ছে আসল ডিসকাশন। এই যে ওই যে ঘষলে ফ্রিকশন, ঘষলে দেখবি চুলগুলো আটকে যায়, ঘর্ষণ। মানে এখানে, হ্যাঁ এখানে পজিটিভ আধান এসছে, ধরেন এখানে নেগেটিভ আধান এসছে, বুঝলি? কোনটায় পজিটিভ কোনটা নেগেটিভ এবার ক্রস চেক করে নে। বেলুন মানে প্লাস্টিক, তাই তো? প্লাস্টিক আর হিউম্যান হেয়ার, দেখ চার্টে পাবি। হিউম্যান হেয়ার, প্লাস্টিক কোথায় আছে? রাবার বেলুন নেগেটিভ, ওই যে নিচে, এই তো রাবার বেলুন। আচ্ছা হিউম্যান হেয়ারে পজিটিভ হবে, তাই তো? হিউম্যান হেয়ারে পজিটিভ হবে। এখানে হিউম্যান হেয়ার পজিটিভ চার্জ হয়ে গেছে, বেলুন নেগেটিভ চার্জ হয়ে গেছে। হলো? বুঝতে পারলে? যাই হোক, হ্যাঁ নাইস।
এইবারে আসল ডিসকাশন শুরু হচ্ছে, যেটা দরকার এন্টায়ার ক্লাস 12 জুড়ে। এইবারে ভালো করে কনসেন্ট্রেট, মোস্ট ইম্পর্টেন্ট টক। পড়ার জিনিস তো হতেই থাকবে, তাই তো? পড়ার জিনিস কন্টিনিউ হতেই থাকবে। এই দরকারি জিনিসগুলো যেটা ডিসকাস করব সারা বছরের জন্য, বুঝছেন? এই কথাটি করলে চলো চলো দেখো, ভালো করে মন দিয়ে শোনো এবার। ফার্স্টে খাতা কি প্যাটার্নে কিভাবে কি করবে। ফার্স্টে কপিস, দুটো খাতা এনাফ। একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, যেখানে হোমওয়ার্ক সেখানে, ডিপিপিও সেখানে, অ্যাসাইনমেন্ট দেয়া হবে মান্থের শেষে, সেটা ওখানে করব। অ্যাসাইনমেন্ট বা আইএনএস, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট যা থাকবে। আর একটা হচ্ছে জিএসটির জন্য সেপারেট কপি। জিএসটি এক্সাম হয়, জেনারেল স্কিল টেস্ট, বোর্ড লেভেল কোয়েশ্চেন, জানো তোমরা এটা, তাই তো? কারেক্ট। যারা জানো না তাদের জন্য এক্সাম, এটা হলো কপিজের ঝামেলা। দুটো খাতা এনাফ এনাফ। এক্সামস কি কি প্যাটার্নে এক্সামস শিডিউল আমাদের রয়েছে। ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ এক্সামের মধ্যে আমরা একটা কভার করব এমসিকিউ টেস্ট। এমসিকিউ টেস্ট জয়েন্ট নিট লেভেল, এখানে ঠিক গেলে +4, ভুল গেলে -1। 2 নাম্বার হচ্ছে জিএসটি, এটা হচ্ছে বোর্ড লেভেল। না, এখানে শুধু মাইনাস, এখানে শুধু প্লাস। তোমরা বলতে পারো স্যার সেমিস্টারে তো আমাদের শুধু এমসিকিউ আছে। তোমরা 11-এ পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো সেমিস্টার 1-এ এইটা প্র্যাকটিস না করার ফলে সেমিস্টার 2-তে কি প্রবলেম হয়েছে। এইটুকু বুদ্ধি হয়ে গেছে, তার মানে কিন্তু লিখে লিখে পড়াটাও দরকার, সেই এক্সামটাও দরকার। এমসিকিউ যেমন দিচ্ছ, সেমিস্টার প্রিপারেশন হয়ে যাচ্ছে, লেখার ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এক্সামটাও কিন্তু হেল্প করবে আখেরে, তাই তো? লিখে লিখে পড়লে তো পড়াটাও ভালো মনে থাকে, ডেরিভেশনস গুলো মাঝখান থেকে কোশ্চেন আসলে পারা যাবে। ফাইন, এটা হলো চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট আছে মান্থলি এক্সাম, মান্থলি টেস্ট। প্রত্যেক মাসে যা পড়ানো হবে সেই মাসের এন্ডে স্যাটারডে সানডে করে এক্সাম দেওয়া হবে। মার্চে এটা হবে না, মার্চে তো অল্প একটা ক্লাস, এপ্রিলের শেষে হবে। ওই মাসে যা করানো হয়েছে এপ্রিলের শেষে, এটা একদম জিএসটি ফরম্যাটেই হবে, বোর্ড লেভেল ফরম্যাটেই হবে। মানে এখানে এমসিকিউ থাকবে বা জিএসটি না, বোর্ড ফরম্যাট দেখি, বোর্ড লেভেল। বোর্ড লেভেলের এমসিকিউ থাকবে, বোর্ড লেভেলের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স থাকবে। ভালো কথা, এগুলো তো তোমরা জানো। গ্র্যান্ড মহালয়া টেস্ট, গ্র্যান্ড দিওয়ালি টেস্ট, গ্র্যান্ড নিউ ইয়ার টেস্ট, এগুলো একাডেমিক বড় টেস্ট আমাদের। এগুলোতে রিওয়ার্ড পার্সেন্টেজ 80% অ্যান্ড অ্যাবাভ। পে র্যাঙ্ক হোল্ডার হতে হবে পুরো এন্টায়ার ব্যাচের মধ্যে, এন্টায়ার তোমাদের যেমন এন্টায়ার ক্লাস 12-এর মধ্যে। এটা তোমাদের বেঙ্গলি ভার্সনে, তো ইংলিশ ভার্সন আছে তাদের আলাদা। আচ্ছা, লিখতে গেলাম যা জানো। পাসিং পার্সেন্টেজ, ইয়েস, পাসিং পার্সেন্টেজ সবাই জানে 60% পেতে হবে। সেকেন্ড হচ্ছে যে তোমার এক্সাম ডে, ব্যাচের টাইমে এক্সাম হবে না, ব্যাচের টাইমে এক্সাম হবে না, সানডে or স্যাটারডে টাইম স্লটস। সানডে স্যাটারডে করে টাইম স্লট বলে দেওয়া হবে, যেরকম হয়তো আমাকে সকাল 8টা 10টা 12টা। তোমাদের সকালে ব্যস্ত, তোমরা সকালে দিতে পারবে না, পড়ার পরে দিয়ে দিতে পারো, পড়ার আগে দিতে পারো, যাই হোক দেখে নিও। ওই স্লটে এসে তোমাদের এক্সাম দিতে হবে, তাই তো? জানা জানি, যারা জানো, যারা পরে ভিডিও দেখবে তাদেরকে বলে দিলাম। আর কি বলবো, ব্যাস এটাই। আমাদের কিছু মাথায় আসছে না, আসলে বলছি।
ক্লাস পিডিএফ আর ভিডিও, ক্লাস পিডিএফ আর ভিডিও, শুনে যা, চুপচাপ শুনে যা। ক্লাস পিডিএফ চলে যাবে টেলিগ্রাম গ্রুপে। তোমাদের সেপারেট বেঙ্গলি ভার্সনের জন্য ফিজিক্সের বানানো আছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে ক্লাস পিডিএফ পাবে। আর নোটস তো আমি দিয়ে দেবো, প্রিন্টেড নোটস সেটা পাবে ইন ক্লাস, ক্লাসেই তো দিয়ে দেবো, চাপ নেই। প্রিন্টেড নোটসে কি করবে, ফিল ইউজিং পিডিএফ, পিডিএফ দেখে ফিল করবে। থার্ড হচ্ছে ভিডিওস, ভিডিওস এখন হয়ে গেছে অন রিকোয়েস্ট, ভিডিওস গ্রুপে দেওয়া হবে না, ওরকম ভাবে প্রোভাইড করা হবে না। অন রিকোয়েস্ট মানে সাপোজ কোনো কারণে এমার্জেন্সি হলো, কিরকম কোনো একটা ভাইটাল কারণে ক্লাস মিস হলো, রিভিশন করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সামনে এক্সাম আসছে, তখন দেয়া হবে, তখন দেয়া হবে। কিন্তু ক্লাস বন্ধ করে তুমি শুধু ভিডিও দেখবে, তুমি কিন্তু ভিডিও পাবে না, এখানে অ্যাটেন্ডেন্স মাস্ট। ক্লাস এসে রিভিশন করলে বা কোনো ভাইটাল কিছু ইস্যু হলো, মেডিকেল এমার্জেন্সি হলো, তখন ঠিক আছে, আর অ্যাটেন্ড না করে কিন্তু ভিডিও চাইলেও পাবে না। আর কি বলা যাবে, পিডিএফ হলো, ডিপিপিও সব গ্রুপে যাবে, ডিপিপি একটা কোশ্চেন বল। মানে ওরকম ইয়ে থাকে না, ওয়েবসাইটে কিছু যাবে না তো? আপাতত ওয়েবসাইটের কোনো ব্যবস্থা নেই, টেলিগ্রাম অ্যাপে রইলো এটা। আর কিছু মাথায় আসছে না, চল ঠিক আছে। কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? এগুলো টেকনিক্যাল কথাবার্তা, টেকনিক্যাল কথাবার্তা। বেশ, কপিজ এক্সাম ক্লিয়ার করে দিলাম, পিডিএফ ভিডিও ক্লিয়ার করে আর দিলাম। যদি তোমার হচ্ছে কোনো মানে না আসতে পারলো, সেটা কারণ জানাবে, মানে যদি বাড়ি থেকে মানে অন্য কোথাও কারণ জানাবে, সেটা ফোন করে জানাবে। যদি মনে হয় যে না ভাইটাল ঠিক আছে, গার্জেন সেটা ইনফর্ম করবে, গার্জেন ইনফর্ম করবে। তারপরে গার্জেন শুড ইনফর্ম ফর অ্যাবসেন্স, তখন দেয়া যাবে, ঠিক আছে। চল, না, আচ্ছা ভিডিও ছাড়া অনলাইন ক্লাস যেমন ছিল ওইটা বললাম, ওটা হবে না। অনলাইন ক্লাসটা সেভাবে এখন তোমাদের ব্যাচের জন্য চালু হচ্ছে না, ঠিক আছে। তাহলে অফলাইন ক্লাস অফলাইন তো আছে, মানে আপাতত। কোনো কারণে মানে এখানে নেই কিন্তু কোথাও বাইরে গেছে, সেটা ফোন করবে, গার্জেন আগে থেকে জানাবে যে স্যারও কালকে আসতে পারবে না, তাহলে বলা যাবে, কিন্তু নর্মাল ক্লাসে আসতে হবে, ঠিক আছে। বেশ, এটা আরো দরকারি কথা, এখান থেকে ভালো জিনিস শুরু। আগেও টেকনিক্যাল কথা ছিল, শোনো এবার ভালো করে। ক্লাস 12-এ এসছো, তো আশা করছি আমি মেন্টালিটি ম্যাচিউরিটি এসছে। স্টাডি টেকনিক, কিভাবে কি পড়াশোনা করব, 8 to 9 আওয়ার্স একটা ব্লক আমরা সেট করব, 8 থেকে 9 ঘন্টা একটা সলিড শিডিউল রাখবো। এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। প্রত্যেকটাতে আমি এটা নিজের মতো কাস্টমাইজ করে নিও। 3 আওয়ার্স করে একটা টাইম স্লট থাকবে। সাপোজ এখানে ফিজিক্স রাখলে, কেমিস্ট্রি রাখলে, ম্যাথস রাখলে, এখানে কেমিস্ট্রি রাখলে, ফিজিক্স রাখলে, যদি বায়ো থাকে বায়ো রাখলে, লাইক দিস। মানে আমার বলার বক্তব্য হচ্ছে পার ডে, পার ডে 3 সাবজেক্টস মাস্ট। স্কুল শুরু হবে, টিউশন থাকবে, হয়তো দেখা গেল কোনোদিন 3 আওয়ার্স পেলে, কথার কথা 3 আওয়ার্স পেলে, তাহলে এখানে ফিজিক্স, এখানে কেমিস্ট্রি, এখানে সাপোজ ম্যাথস, এটা 1 আওয়ার থাকবে, এটা 1 আওয়ার, এটা 1 আওয়ার। প্রত্যেকদিন 3টে করে সাবজেক্ট রাখতেই হবে, কারণ একবার যদি পড়া জমতে শুরু করে, একবার যদি ব্যাকলগ জমতে শুরু করে, ক্লাস 12-এ কিন্তু এটা পুরো ক্যান্সারে কনভার্ট হয়ে যাবে, হিউজ পড়া জমে যাবে। তো এইটাকে জমতে দিলে হবে না। স্টুডেন্ট লাইফে কিন্তু
পড়া জমে যাওয়াটা, ব্যাকলগস ক্রিয়েশনটাই মেন প্রবলেমের। এত জমে যায়, এত জমে যায়, এত জমে যায়, তারপরে আর শেষ করা যায় না। তো ওই জন্য 1 ঘন্টা করে প্রতিদিন 2 ঘন্টা পেলে, সাপোজ 45 মিনিট 45 মিনিট কিছু একটা করে অ্যাডজাস্ট করে তুমি পুরোটা দেখে নিলে, বুঝতে পারলে? 3টে করে সাবজেক্ট রাখতেই হবে, নাহলে একটা বাদ দিলে জমে যাবেই, জমে যাবেই। থার্ড, এটা বেশ ইম্পর্টেন্ট, রিড অ্যান্ড রাইট। রিড অ্যান্ড রাইট এটা মাস্ট করতে হবে, পড়তেও হবে, তার সাথে লিখতেও হবে। লিখে লিখে না পড়লে কিন্তু মাইন্ডে স্টোর হবে না, মাইন্ডে স্টোর হবে না। তাহলে রিড অ্যান্ড রাইট ফরম্যাটটা মেনটেন করতে হবে, যা পড়বে সেটাই লিখবে। যদি একবার না মনে থাকে লিখে, তাহলে রাইট মাল্টিপল টাইমস, অনেকবার করে লিখবে। অনেকের একবারে মনে থাকে, দুবারে মনে থাকে, একবার, দুবার, 3বার, দরকার হলে যদি সেরকম হয় 10 বার লিখবে। এই 10 বার লিখতে গেলে অনেক সময় মনে হতে পারে সেটা আমি তো পিছিয়েও পড়বো না, পড়বে না, পড়বে না। এই 10 বার লিখলে ওই যে কনসেপ্টটা মাথায় ঢুকলো না, ওটার সাহায্যে আরো 5টা কনসেপ্ট ইজিলি হয়ে যাবে। সব লিঙ্ক আছে পরপর, সমস্ত সাবজেক্টে পরপর লিঙ্ক আছে। যদি একবার পড়ে না মাথায় ঢোকে, লিখে 2বার লিখবে বুঝে বুঝে, 3বার, 4বার, 10 বার, ইজি হয়ে যাবে কাজটা, কাজটা ইজি হয়ে যাবে। রিড অ্যান্ড রাইট কম্পালসারি। ফোর্থ, বইয়ের বিষয়ে যদি বলি, বুকস নিয়ে একটা চিন্তা থাকে, কি বুকস কিনবো। প্র্যাকটিক্যালি বুকস নিয়ে সেরকম কোনো মতামত আমি দেব না। যারা অল ইন্ডিয়া লেভেলের প্রিপেয়ার করছো তাদের জন্য তো এনসিইআরটি রয়েছে। কেউ যদি এনসিইআরটি না থাকে, যা বই কিনেছো সেটাই এনাফ। একসঙ্গে এক গাদা বই কিনে কোনো লাভ নেই, এক গাদা বই কিনে লাভ নেই। যদি বই কেনা থাকে সেটাই এনাফ। যদি বাংলা ভার্সনে বই কিনতে চাস, সাঁতরা টেক্সট বুক, সাঁতরার একটা টেক্সট বুক পাওয়া যায় ছোট, ওটা কিনে নে, শুধু টেক্সট বুক। গ্রুপে কি বললাম? দুয়ারে। যদি থাকে তো ভালো, না থাকে সাঁতরা নিলেই হবে, সাঁতরা নিলেই হবে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস পিডিএফ, ক্লাস নোট। ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস নোট। কেন ইম্পর্টেন্ট স্যার? যা আসবে এটা থেকেই আসবে। ইয়েস, এটা একদম 100% অ্যাসিওরেন্স। ক্লাসে যেটা করানো হবে সেটা ভালো করে করলে ওর থেকেই প্রশ্ন আসবে, ওই কনসেপ্টেই প্রশ্ন আসবে, বাইরে যাবে না। তো ফালতু ফালতু বই কিনে সেই তো পড়া হয় না, তোরাও জানিস ক্লাস 11-এ কতটা পড়েছিস। তো এই বইটাকে অপমান করে কি দরকার? এমনি বিদ্যার দেবী, ওই জন্য পড়াশোনা আমাদের হয় না। বই কিনে ফেলে রাখি তো পড়াশোনা হয় না, বইকে অপমান করি তা ভাই। নর্মাল ক্লাস নোটটা রেডি কর, টেক্সট বুকটা জাস্ট রিডিং পড়বি। টেক্সট বুক কখন পড়বি না, টেক্সট বুক পড়বি, রিড বুক আফটার আই কমপ্লিট দ্য চ্যাপ্টার। ইয়েস, যখন চ্যাপ্টারটা শেষ করে দেবো, পুরো পড়া হয়ে গেছে, যেমন ইসিএফ শুরু করলি, এখানে মোটামুটি 11খানার মতো লেকচার আছে, পুরোটা পড়া হয়ে গেল, সবটা বুঝে গেলি, তুই প্র্যাকটিসও করে নিয়েছিস, নোটস রেডি করে নিয়েছিস ভালো করে। এইবারে বইটা পড়, তুই দেখবি ফাটাফাট করে 7-8টা পেজ পড়া হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, সবকিছু ফাটাফাট বুঝতে পারছিস। বাহ, হেভি জিনিস তো। পুরোটা কমপ্লিট হয়ে যাবার পরে, পুরো চ্যাপ্টারটা হয়ে যাবার পরে তখনই বইটা পড়া দরকার, বইটা পড়া দরকার। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস এখানে বলবো, কোথায় লিখি? ওপরে লিখছি, 8 নম্বর পয়েন্ট, নোটস ডিপিপি যেটা দেব, আর তার সাথে যে সমস্ত অ্যাসাইনমেন্ট বাগেরা থাকবে, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি এগুলো করে যায়, তার বোর্ডসও ভালো হবে, কম্পিটিশনও ভালো হবে। এই 3টে মেন। এইগুলো করার পরে বইটা একবার 1 থেকে 2বার থরো রিডিং, ইম্পর্টেন্ট লাইন দাগ দিলি, ব্যাস, ঢুকলো মাথায়।
নাইস, এইটা একটা ভালো জিনিস, এটা বড় পছন্দের আমার, এটা বড় পছন্দের, এটার উপর ডিপেন্ড করছে কি ব্যাপার। চলো ফোকাস, আগে আমার ভাইবসটা তোমাদের বলে দিই, আমি কি সেন্সে পড়াবো, কি মাইন্ডসেট নিয়ে পড়াবো, তাহলে তোমরা ধরতে পারবে। আমার ওয়েভলেন্থের সাথে তোমাদের ওয়েভলেন্থ তাহলে ম্যাচ করবে। দেখো সৌদীপ যতই হাসুক না কেন, এটা মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই টার্গেট নিয়ে পড়াবো যাতে বোর্ড যে ফিজিক্স যারা পড়ছো, ফিজিক্সে যাতে 95% আনা যায়, আর যারা জয়েন্ট যারা নিট এতে যাতে গভর্নমেন্ট কলেজ সিলেকশন, যেইতে অবশ্যই আমাদের ফোকাস থাকবে যাতে আমরা ভালো আইআইটি এনআইটি লেভেলের কলেজ চুপচাপ শোন সিলেক্ট করতে পারি, নিটেতে যাতে এমস লেভেলের পড়াশোনা করতে পারি, শোন মন দিয়ে শোন, সেই লেভেলের কন্টেন্ট আমি দেব, ওটা অ্যাসিওর থাক, সেই লেভেলের স্ট্যান্ডার্ড পাবি। আগের বছরও সলভ করেছিস, আমরা অ্যাডভান্সের কোয়েশ্চেনও করেছি, মেন্সেরও করেছি, অনেক রিভিশনও করেছি, কোয়েশ্চেন টাফ কোয়েশ্চেনও করেছি, এই বছরও আরো ভালোভাবে হবে। এই বছর পিওয়াইকিউ সলভ আমি করিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ কম্পিটিশনের আমি করাবো, মাইন্ড আমি ফুল, এই বছর ফুল ফোকাসে সিরিয়াসলি কিন্তু কাজগুলো হবে, আমি সিরিয়াসলি করাবো, ফালতু অযথা কথাবার্তা, অযথা টুকটাক মজা চলবে, কিন্তু ফালতু দিকে আমিও ফোকাস করব না, কারণ ফোকাস করা আমার ইচ্ছাই নেই, বেকার ফালতু দিকে টাইম দেব কেন, আমি ভালো ভালো কন্টেন্ট রেডি করব, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করব, এনার্জি আমি এখানে দেব। তো বস এই তিনটে আমার মোটিভ, পিআইকিউ সলভ তো এটা তো হয়ে যাবে, এটা মোটিভের মধ্যে পড়ছে না, কি করব সেটা, এটা আমার মোটিভ, আমি কি চাইছি, আমার ফোকাস, আমি চাই আমার স্টুডেন্ট যারা 95% বোর্ডসে পাক, হয়তো ক্লাস 10এও এত পাসনি, 11-12 সেটা পা, জয়েন্ট নিটে সিলেকশন হোক, এটা আমার মোটিভ, আমার 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 আমি সেইভাবেই পড়াবো, সেইভাবেই তৈরি করবো, তার জন্য যা যা করা দরকার সবকিছু শুরু হয়েছে, হবে, আরো ভালোভাবে হবে, আগের বছরের থেকে এবছর আরো স্ট্রং ওয়েতে প্রিপারেশন হবে, মাই ফোকাস এটা। এবার আসছি মাইন্ডসেট, মাইন্ডসেটের বিষয়ে দুটো কথা বলি, দু চারটে কথা বলি, সেটা হচ্ছে এটা তোমাদের জন্য, ডিটারমাইন ইয়োর ফোকাস। দেখ ভাই, আমার সাথে যদি এই লেভেলে চলতে চাস, এই লেভেলে দৌড়তে চাস, তোরা দুজন আছিস একজন আছিস, আই ডোন্ট কেয়ার, একজন থাকলেও তাকে আমি সেই লেভেল অফ এফর্ট দেব যাতে এটা সে পেতে পারে, আর 100 জন থাকলেও তাই, আমার দিক থেকে কোনো এফর্টের ফাঁকি পাবি না, একজন হলেও দেখে নিস, একজন হলেও দেখে নিস কেমন এফর্ট দেয়া হয়। আগে নিজের ফোকাসটা সেট কর, যে তুই কেন ফিল্ডে নেমেছিস, সেটা 11 থেকে করা উচিত ছিল, বাট ঠিক আছে চলো 1 বছর হয়ে গেছে, ফোকাস ফিক্স আছে, কেন পড়বি, কেন 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 অলরেডি 1 বছর পড়ে ফেলেছিস ফোকাস ছাড়া, যার জন্য লাইফে এত কিছু ঘটনা তোরও ঘটে গেছে, পরবর্তীকালে ঘটবে। আগে নিজের ফোকাসটা সেট কর, যে আমি কি জন্য পড়বো, আমার পারপাসটা কি, পড়তে হয় পড়বো, তাহলে তো লাভ নেই পড়ে। ফোকাস ফিক্স করব যে এইগুলোর মধ্যে আমার টার্গেট, আমার গোল, এম, তোমাদের ব্যাচের নামই তাই, আগে এম ফিক্সড কর। তুই বলবি স্যার এম ফিক্সড করলাম, বোর্ডতে 95 ফিল আসলো না, বাবু ফিল একদিনে আসবে না, তাই না, ফিল একদিনে আসবে না, এটা বিরিয়ানি নয় যে খেলাম সঙ্গে সঙ্গে একটা ভালো টেস্ট লাগলো না, এটা ম্যারাথন, এটা ইনস্ট্যান্ট প্লেজারের জিনিস নয়, সত্যি কথা, এটা নিরেট সত্যি কথা, এটা ম্যারাথন, তোমাকে রোজ নিজেকে ভাবাতে হবে, কারণ তুমি আগে ভাবোনি,
তুমি 1 বছর পড়ে ফেলেছো অলরেডি ক্লাস 12-এ, তুমি ভাবোনি যে তুমি কেন মাঠে নেমেছো। ক্লাস 11-12 একটা যুদ্ধ, সায়েন্স নেওয়াটা যুদ্ধ, ফিজিক্স পড়াটা যুদ্ধ, কেমিস্ট্রি ম্যাথস পড়াটা যুদ্ধ। ইয়েস, সাবজেক্টগুলোর ডেপথ প্রচুর, খেলা প্রচুর। সেই যুদ্ধটা আমি করব কেন? তোমরা না জেনেই নেমে গেছো। 11-এও সেরকম ভাবেই কেটেছে, বাট 12-এ সেটা চলবে না। কেন চলবে? একইভাবে তাহলে লাভটা কি? নিজের ফোকাসটা ফিক্স করা, বারবার বারবার প্রতি মুহূর্তে নিজেকে সেটা মনে করা। আগে ফোকাসটা ফিক্স কর, এটা বড় ইম্পর্টেন্ট। রিমাইন্ড দ্যাট ফোকাস ডেলি। প্রতিদিন নিজেকে সেই ফোকাসটা মনে করা, বারবার বারবার। সকালে উঠে মনে মনে বা কিছু একটা করে, আমি ফিক্স করেছি আমি বোর্ডে 95% পাবো। দেখবি একদিন হবে না, দুদিন হবে না, 1 মাস হবে না, 2 মাস হবে না, আস্তে আস্তে তোর সিস্টেম ওই ফ্লোতে যেতে শুরু করবে। তো শরীরের কোষ, শরীরের অনুপরমাণুগুলো ওই ভাইবসে রেজোনেন্স করতে শুরু করবে। কারণ তোর শরীর এখন SHM তো পড়েছিস, রেজোনেন্স পড়েছিস, তোর শরীরের ভাইব্রেশন এখন অন্য মাত্রায় আছে। মজা, এন্টারটেনমেন্ট, সময় নষ্ট করা, ওগুলোতে মজা পাচ্ছে, কারণ ওটাইও করে এসছে। কিন্তু যখনই তুই মাইন্ডকে ফিক্স করবি ফোকাসে, বারবার 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 নিজেকে মনে করাবি যে আমি কেন নেমেছি। মাঠে নেমেছি ভাই, মাঠে যখন খেলা হয়, ইন্ডিয়া যে জিতলো, সবাই মাঠে নেমেছে এটাই ভেবে যে দলকে জেতাতে হবে। কেউ যদি এসে বলতো হবে হবে ভাই, ভাই দল জিততে পারে না, দল জিততে পারে না। তোমাদের ক্ষেত্রেও তাই, তোমরা নিজেরাই দল, নিজেরাই খেলোয়াড়। তো তোমরা মাঠে নেমেছো মাইন্ডসেট ছাড়া, এবার মাইন্ডসেটটা নেছো যে মাঠে নেমেছি, ভালো না খেলে আমি মাঠ ছাড়বো না। ভালো রেজাল্ট না প্রডিউস করে আমি মাঠ ছাড়বো না, এটা আমার মাঠ, আমি খেল দেখিয়েই তবে যাব। নিজেকে নিজের কাছে, কারোর সাথে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, যে যা ইচ্ছা করুক, নিজেকে নিজের কাছে বেস্ট প্রমাণ করে তবে যাব যে ইয়েস আমি নিজে খেটে এটা অ্যাচিভ করেছি, সাব্বাস। তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমার দ্বারা অ্যাচিভ করা পসিবল নয়, এই কনফিডেন্সটা আসবে। তার জন্য নিজেকে বারবার ফোকাসটা মনে করাতে হবে যে কেন আমি নেমেছি। ডেলি 10 মিনিট হোক, 5 মিনিট হোক, ধ্যান করে মেডিটেট করে নিজেকে মনে করাতে হবে। রিমাইন্ড দা ফোকাস ডেলি। মেডিটেট, TATE, মেডিটেট দা ফোকাস। ফোকাসটার ওপর নিজের মেডিটেশন রাখ, ফোকাসটাকে চিন্তা কর দিনে বারবার, 2 বার 3 বার। সিটাও সুন্দর স্টেপ, ভিজুয়ালাইজ দা রেজাল্ট। ইয়েস, তোকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুই প্র্যাকটিক্যাল, এটা হেবিটা পুরো খেলার মতো, তোকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুই 95% পেয়েছি একটা রেজাল্ট 12-এর, ফিজিক্সে 100-এ 95, লাভলি। যেই মেন্সের রেজাল্ট বেরোলো 99.98 পার্সেন্টাইল, লেখা আছে প্রমোটেড ফর JEE অ্যাডভান্স। এই ইমাজিনেশনটা তোকে এই মেডিটেশনে নিয়ে আসতে হবে, তোকে এই ইমাজিনেশনটা, এই ভিজুয়ালাইজেশনটা ফোর্স দেবে ট্র্যাকে থাকার জন্য। দারুণ খেলা, এইটাই তোকে ইন্সপায়ার করবে আরো ভালো আরো ভালো আরো ভালো করার জন্য। তোকে এর জন্য কোনো মোটিভেশন লাগবে না, ইউটিউবে 2টো মোটিভেশনাল ভিডিও দেখতে লাগে না। যারা নিজেরা মোটিভেটেড তারা মোটিভেশনাল ভিডিও দেখায় না, তারা বানায়। আমি যদি ভিজুয়ালাইজ করি রেজাল্টটা, ইয়েস আমি পেরেছি, খুবই মজা, দারুণ হবে। যদি আমি এটা ভিজুয়ালাইজ করতে পারি যে আমি IIT বোম্বের গেটে দাঁড়িয়ে আছি, সামনে ফলো, সাব্বাস, টপ র্যাঙ্কিং এ গেছি, আমি এমস দিল্লির গেটে দাঁড়িয়ে আছি। দিস ভিজুয়ালাইজেশন, এই যে ফিলটা,
এটা তোকে আরো 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 মোটিভেট করবে আরো বেটার করার জন্য। এটা মাইন্ডসেট। distractions will come, এটা হক কথা। কখন ডিস্ট্রাকশন আসে জানিস? when you have less focus. yes, এটা মিলিয়ে নিস। লাইফে তুই যদি কোনো জিনিসে ফোকাস করিস না, দেখবি সেই জিনিসটা বাড়ে। তুই ডিস্ট্রাকশনে ফোকাস করবি, তুই এন্টারটেনমেন্টে ফোকাস করবি, বন্ধুদের সাথে ইয়ার্কি মজায় ফোকাস করবি, সময় নষ্টতে ফোকাস করবি, তুই দেখে নিস, তুই মিলিয়ে নিস, বা হয়তো দেখেওছিস, সেই জিনিসটাই আস্তে আস্তে বাড়বে। একদিন নষ্ট হলো, দুদিন নষ্ট হবে, 3 দিন নষ্ট হবে, 4 দিন, 5 দিন, 10 দিন, পরীক্ষা চলে আসবে। তুই যদি এটা ফোকাস করিস যে আমার এই দুটো এম, দেখবি এই জিনিসটা আস্তে আস্তে বাড়বে। ভগবান দারুণ খেলা খেলে, ভগবান দারুণ খেলা খেলে। উনি সেই জিনিসটাই মানুষের কাছে পাঠান যে জিনিসটাই মানুষ ফোকাস করে। খেয়াল করিস, ফোকাস করার জন্য বলে না ভালো ভাবলে ভালো হয়, এক্স্যাক্টলি তাই, ঠিকই বলে সবাই। আমি যদি ফোকাস করি যে আমি আমার কাজটাকে প্রায়োরিটি দেব, আমি যদি ফোকাস করি মাই অ্যাজ আ ক্লাস 12 স্টুডেন্ট, এটা আমার টাস্ক, এটা আমার প্রায়োরিটি, আমি যদি এইটাকে ফোকাস করি, তাহলে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং আমি যদি সেটা ভিজুয়ালাইজ করি, বারবার বারবার যদি আমি ভিজুয়ালাইজ করি, আমার কিন্তু মাইন্ডসেট আস্তে আস্তে ঘুরবে। তুই নিজে বুঝতে পারবি তোর বন্ধুরা তোকে এখন কম ডাকছে, বা তুই বন্ধুদের সাথে গেছিস, এটা আমার সাথে খুব হয়, আড্ডা মারছিস, সাপোজ 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে তোর আর ভালো লাগবে না, কি ডিসকাশন চলছে, তোর মনে হবে, তুই যখন মাইন্ডসেট এখানে থাকবে, এই সেই ব্রেকআপ, প্যাচআপ, এ সুন্দর, সে ভালো, এ খারাপ, তোর মনে হবে ওখান থেকে উঠে যাই, গিয়ে দুটো জয়েন্টের কোয়েশ্চেন সলভ করি। আমার তো এটা খুব হয় এখন আড্ডা মারতে গেলে, যে যাই দিয়ে পিপিটি রেডি করি। ওই জন্য আমি বন্ধুদের বলে দিই যে ভাই একটা খুব আর্জেন্ট কাজ আছে, এমার্জেন্সি আছে। অনেক সময় আমি ফোনে অ্যালার্ম সেট করে রাখি, ঠিক ওই সময় বাজবে, 1 ঘন্টা পরে বেরিয়ে আসবো। যাই হোক, আমি আমার কথা বলছি, যখন এরকম একটা ফোকাসে তুই চলে যাবি না, তুই আড্ডা মারবি, বুঝলি, 1 ঘন্টা আড্ডা মারবি, তুই নিজে মাইন্ডসেট তৈরি করে যাবি যে আচ্ছা ওরা বলেছে 7টা থেকে 9টা পর্যন্ত থাকবে, আমি 8টায় বেরিয়ে আসবো। তুই যে মাইন্ডসেট নিয়ে যাবি, তুই বুঝে গেছিস খেলাটা, তুই বুঝে গেছিস যে আসল মজা তো ফোকাস মেনটেন করাতে আছে, আসল মজা তো কাজেতে আছে। তুই যাবি গিয়ে আড্ডা মাড্ডা মারলি, চিলচাম করলি, চাফা খেলি, 8টা বাজলে তোর হঠাৎ করে মাইন্ডে ক্লিক করবে, ভাই আসছি রে ভাই, বন্ধু বলবে তুমি যাস না, বস না, তুই তোমার একটা জিনিস কাজ করবেন যে না ভাই খুব আর্জেন্ট কাজ, আমাকে যেতেই হবে। এইটা যখন তুই করবি না, উপর থেকে ভগবান বলবে ব্রো, এ তো ভাই এ মার্গে চলে এসছে, এ তো একে তো দিতেই হবে, একে তো দিতেই হবে ভাই, এ মার্গে চলে এসছে। তুই গেলি একটা মানে 8টার মধ্যে বেরিয়ে আসলি, বন্ধুরা দোকানে চর্চা করবে, ভাই কি হয়ে গেল এর, বলবি না যে পড়াশোনা করতে যাচ্ছিস, নেপার সব কিছু বলবি আর্জেন্ট কাজ, খুব আর্জেন্ট, বাড়িতে খুব একটা ইমার্জেন্সি আছে, একটা ভাইটাল কাজ আছে, তুই বলবি পড়াশোনা করতে যাবো, সব বোকারা বলে, কেন বলবি? তোর কাজ কখনো লোককে যেচে বলতে যাবি না, তুমি একটা আর্জেন্ট কাজ আছে, ভাইটাল কাজ আছে, ওষুধ কিনতে যেতে হবে, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, উল্টো পাল্টা কিছু কাজ, তুই যদি নিজে থেকে বলবি, তোর নিজে থেকে একটা ফিল আসবে। তুই বাড়িতে যাবি, তোর ওখান থেকে বেরোলে তো খুব হাসি পাবে, আমার তো খুব তোর বেরোলে হাসি পাবে, পিছন বেরোতে দেখবি বন্ধুরা চর্চা করছে, কিছুটা করছে, তোর হাসি পাবে যে আরে কি খেল দেখালাম, কি খেল দেখালাম। তুই নিজে বাড়িতে আসলি, ফ্রেশ হবি, বসবি, দুটো সাম করতে বসবি, তোর মাইন্ডে একটা দারুণ স্যাটিসফ্যাকশন কাজ করবে, তোর মনে হবে ভাই আমি আমার জন্য এটা করলাম, আরে ভাই আর হেভি জিনিস তো, হেভি জিনিস তো, চরম জিনিস। এই জিনিসটা যারা করতে পারে না, একটা বিখ্যাত ইকুয়েশন বলি, এটা হচ্ছে অয়নস ইকুয়েশন। ইয়েস, পরবর্তীকালে যখন আমি বইটই লিখবো ওটা এখানে ছাপাবো। ফোকাস is inversely proportional to 1 by depression or বা 1 by distraction ও বলতে পারিস।
is proportional to happiness. Yes, এই কোয়েশ্চনটা মাথায় রাখিস, বইতে বেরোবে, সারা বিশ্বব্যাপী লোক ফলো করবে। কনস্ট্যান্ট হবে অয়ন্স কনস্ট্যান্ট। ফোকাস যার যতটা স্ট্রং না, যে নিজের কাজ ওয়ার্ক কে জানে, চেনে, প্রায়োরিটি কে চেনে, প্রায়োরিটি, তার ডিপ্রেশন তত কম। ফোকাস যার বেশি, ডিপ্রেশন তার কম, ডিস্ট্রাকশন তার কম, সে ভাই খুশি আছে, তার লাইফে চিল আছে, সে অত বাকিদের মধ্যে ওরকম নাচা গানায় খুশি নেই, সে নিজে নিজের মনে খুশি আছে, তার স্যাটিসফ্যাকশন অন্য লেভেলে আছে ভাই, সে অন্য মার্গে চলে গেছে। হেভি জিনিস, ওই এই খুশিটা না আলাদা, সেরা, এটা হেভি খুশি ভাই। এই খুশির সাথে না তোর কোনো খুশি কম্পারিজনে আসবে না। কমেডি শো দেখে তো ক্ষণিকের, এই খুশিটা না আমি ফিল করছি জানি তো, এই খুশিটা একটা চরম হ্যাপিনেস। তুই নিজে আয়নায় দেখে নিজে নিজের প্রতি হাসবি, তো নিজের প্রতি প্রেম হয়ে যাবে, ভাই ভাই আয় চুমুদি। এই প্রেমটা অসাধারণ, এটা যে ফিল করেছে সে জানে। এটা ডিপেন্ড করবে তুই নিজের কাজকে, ওয়ার্ককে, ফোকাসকে কতটা প্রায়োরিটি দিচ্ছিস। যত একে প্রায়োরিটি দিবি, স্টুডেন্ট লাইফে ডিপ্রেস কারা হয় বলতো? যারা নিজের কাজ থেকে বেরোয়। ডিপ্রেশন কি ভাই, অনেকে বলে স্টুডেন্ট লাইফে স্যার ডিপ্রেসড আছে, ভাই ডিপ্রেশন স্পেলিং জানিস? দুটো এস হয়, তুই তো একটা এস বলবি। জোকস অ্যাপার্ট, ডিপ্রেশন কেন আসে? ডিপ্রেশন আসে কারণ সে কোনো কারণে কাজ থেকে বেরিয়েছে, ব্যাকলগ জমতে শুরু করেছে, এবার লাস্ট মোমেন্টে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে না, এত কি করে শেষ করবো, মাথায় চিন্তা ঘুরছে, ডিপ্রেশন। ওটাই ডিপ্রেশন, ভুলভাল মাথায় চিন্তা, করতে পারবো না, এটাই তো ডিপ্রেশন। ভয় কাজ করছে। কেন? কারণটা কি? দোষটা কার? পরিবেশের না, দোষটা ফোকাস। তুমি নিজের ফোকাসকে হটিয়েছো, তুমি ডিস্ট্রাক্টেড হয়েছো। খেয়াল কর, ডিস্ট্রাকশন প্রপোর্শনাল। ডিপ্রেশন বাড়লে ডিস্ট্রাকশন বাড়বে, ডিস্ট্রাকশন বাড়লে ডিপ্রেশনও বাড়বে, দুটোই বাড়বে। এই হলো ফান্ডাটা। তো আমি এটাই সাজেস্ট করবো, এটাই বোঝানো আজকে। এই ফার্স্ট ক্লাসের এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট এন্টায়ার ইয়ারে, আমার তো মনে হয় একটা টিচারের কাছ থেকে এই জিনিসটাই মেন পাওয়া। ওই সাবজেক্ট তো সবাই পড়ায়। তো নিজের ফোকাস ফিক্সড কর, স্ট্রং কর, নিজেকে বারবার ফোকাসটা মনে করা। ডিস্ট্রাকশন আসবে, আমি বলছি না, ডিস্ট্রাকশন ভালো রকম আসবে, চারিদিকে ছড়িয়ে আছে, তো ডাজন্ট ম্যাটার। তুই যখনই ওই যে বললাম ফোকাসকে প্রায়োরিটি দিতে শুরু করবি, ভগবান নিজে থেকে ডিস্ট্রাকশন তাড়িয়ে দেবে। ইয়েস, এটা একদম ভালো করে লিখে রাখতে পারিস। ইনক্রিজ ইয়োর ফোকাস, ডিস্ট্রাকশনস সব রকমের উইল ফেড অ্যাওয়ে মানে মিলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। একদম বাণীর মতো মনে রাখিস। তুই যখনই নিজের ফোকাস সেট করবি, নিজের প্রায়োরিটি সেট করবি, নিজের মোটিভ সেট করবি যে আমার কাছে এটা প্রায়োরিটি, দেখবি আপনি ডিস্ট্রাকশন হাওয়া হয়ে যাচ্ছে, কর্পূরের মতো উবে চলে যাচ্ছে, ভলাটাইল লিকুইড উবে যাচ্ছে, জাস্ট উড়ে যাচ্ছে। সেটা তখনই একমাত্র পসিবল যার ফোকাস স্ট্রং। তুই ইনফ্যাক্ট ঘুরতে যাবি, ঘুরতে মানে ধরে নে কোনো রিলেটিভস এর বাড়ি গেছিস, বাড়িতে গিয়ে 3 দিন আছিস, তো 2 দিনের পরেই মন ছটফট করবে, আরে পড়াফড়া মিস হয়ে যাচ্ছে, দূর। তুই নিজে থেকে অজুহাত বানাতে শুরু করবি, না যাবো, পড়াফড়া নয়, তুই বলবি না খুব আর্জেন্ট কাজ আছে, স্কুলের পরীক্ষার টাস্ক আছে, এক্সেট্রা, এই সেই হেন তেন আছে। তুই নিজে থেকে কিছু ব্যাপার তুই বলতে শুরু করবি, যার ফলে তোর কি হবে? ফোকাস বাড়বে। হ্যাঁ বলুন, দেখো এদিকে আসুন। না আগে দিয়েছি আপনাকে দিয়েছি। না পরে আসুন। যাই হোক, যেটা বলছিলাম, কোনো চাপ নেই, 20 গেছে 100 গুণ আসবে।
ইয়েস। চল তাহলে আজকের সেশন বেশি এগোলাম না, আজকে বেসিক সেশন ছিল, এইটাই ডিসকাশন করবো বলে আমি টাইমটা রেখেছিলাম। তাহলে এখন থেকে নিজেকে ফোকাসের মধ্যে রাখ, ফোকাসের মধ্যে রাখ, ভুলভাল জিনিসে কম ফোকাস নিয়ে যা। আমাদের মাইন্ড কিন্তু লিমিটেড, জানিস তো, আমাদের মাইন্ডে কিছু লিমিটেড জিনিস স্টোর হয়। এখানে যত উল্টোপাল্টা জিনিস স্টোর করবি, যেটা দরকারি জিনিস এই মুহূর্তে পড়াশোনাটা দরকারি অ্যাজ আ স্টুডেন্ট, সেটা বেরোতে থাকবে। তো ভুলভাল জিনিসেই কম ফোকাস কর। আমার মনে হয় তোরা করবিও সেটা, তোরা পারবিও সেটা, যেহেতু আমার সাথে আছিস অবশ্যই করবি। নিজের প্রায়োরিটি, নিজের মোটিভকে জল ঢাল, গাছের মতো, গাছ এগুলো হচ্ছে গাছ, ট্রি, সিড, এগুলো সিড, দানার মতো, দানা 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 দানা, এগুলোতে তুই জল ঢাল, জল দে, দেখ এটা গ্রো করতে শুরু করবে। অন্য জিনিসে জল ঢালবি, আগাছায় ভরে যাবে। এটা বৃক্ষ ভাই, বটবৃক্ষ, বড় হবে। ঠিক আছে, চল। কিছু জিজ্ঞাসা তোমাদের নেই? এটা ভালো করে মাথায় রেখে, এটা পিডিএফ এ থাকবে, পিডিএফ এটা ভালো করে দেয়া হবে। ঠিক আছে, চলো আজকে তো আর কিছু নেই, আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। আজকে ডিসকাস, তাহলে হোমওয়ার্ক গুলো সলভ করো, ডেলি হোমওয়ার্ক সলভ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। আজকে ডিপিপি যাবে না, দুটো করে লেকচারের পরে ডিপিপি যাবে, কালকে ক্লাস হবে, তারপরে ডিপিপি যাবে। আজকে ছোট লেকচার ছিল, কাল থেকে কিন্তু বড় লেকচার হবে। ঠিক আছে, চলো বস, নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট।